রাত 11টা বাজে। বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। সোহানাও সেই সবে চোখ বুঝেছে। হঠাৎ টেবিলে রাখা তার ফোনটা বেজে উঠল। একবার ভাবলো সে ফোন ধরবে না, কিন্তু পরপর 2বার বাজার পর সে নিজেকে স্থির রাখতে পারলো না। ভাবলো এত রাতে কে কল করছে, নিশ্চয় খুব দরকার আছে। সে উঠে টেবিল থেকে ফোনটা নিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার ফুফাতো ভাবি নাদিরা বেগমের ফোন। আজ 2 মাস হলো তার ফুফাতো ভাই আজাদের সাথে বিয়ে হয়েছে নাদিরার। এত রাতে ফোন করছে কেন? নানা রকম প্রশ্ন জাগে তার মনে। সে উদ্বিগ্ন হয়ে ফোনটা ধরলো আর বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? আর এত রাতে ফোন করেছো, কোনো দরকার আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খবর তো আছে, সেই জন্যই ফোন করেছি। তোমার সাথে তোমার শাশুড়ি মানে তোমার ফুপি যে ছেলেটার বিয়ের কথা বলেছে, তুমি তাকে বিয়ে করবে না। ছেলেটা ভালো না, মাতাল, চরিত্রহীন, খুনি। ওই ছেলেকে বিয়ে করলে তুমি কখনোই সুখী হতে পারবা না। কোটিপতি হলেই হবে? জীবনে বেঁচে থাকার জন্য স্বামীর সুখ আগে দরকার। তাই বলছিলাম, স্বামী যদি ভালো হয় কুঁড়ে ঘরেও ভালো থাকার যায়, তার জন্য রাজপ্রাসাদের দরকার পড়ে না। আমি খবর পেয়েছি, সেই জন্যই তোমাকে সাবধান করলাম। আর তোমার ফুপি তো একটা লোভী মহিলা, বড়লোক ছেলে দেখে সেই জন্যই ভাইজিকে ঝুলিয়ে দিতে চাইছে, যাতে ছোট ছেলের চাকরিরও প্রমোশন হয়। সেই জন্য এই সম্বন্ধ করেছে। আমি তোমার ভালোর জন্য এই কথাগুলো বললাম, বাকিটা তোমার সিদ্ধান্ত। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে তুমি বিয়ে করতে পারো, আর যদি সারা জীবন ভালো থাকতে চাও তাহলে এই ছেলেকে তুমি বিয়ে করো না। এই ছেলে কখনোই তোমার যোগ্য নয়। আমি যে তোমাকে বারণ করেছি, আমার নামটা কখনোই তুমি বলবে না, তাহলে আমাদের সংসারে অশান্তি হবে। তুমি নিশ্চয়ই চাও না আমাদের সংসার অশান্তি হোক। তাই তোমার ভাইয়ের মুখ চেয়ে তুমি কখনোই কারোর কাছে এই বিষয়ে কথা বলবে না। কেউ আর এখন আমি কেমন? আর আমি এখন রাখছি। তারপর সোহানা নাদিরা বেগমের বলা কথাগুলো ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে। আপনি কেন আমার সাথে এরকম করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুই জানিস না তুই আমার কি ক্ষতি করেছিস? এই মেয়ে, তুই সত্যি করে বল, তুই কিছু জানিস না? আমাকে ছেড়ে দিন, আমার লাগছে। যখন দোষ করেছিলিস তখন তোর মনে ছিল না? আমাকে রিজেক্ট করিস কোন কারণে? না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। মা, ভাইয়া, তোমরা কোথায়? আমাকে বাঁচাও, এই শয়তান লোকটার হাত থেকে আমাকে বাঁচাও। হঠাৎ রুমের দরজা টোকা মারার শব্দে সোহানার ঘুম ভেঙে যায়। মা ও ভাইয়ার চিৎকার সে শুনতে পায়। সে তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে দিলে তার মা নাতাশা বেগম, ভাইয়া অপূর্ব রুমে ঢোকে আর সোহানাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে সুবর্ণা তোর? তুই এরকম চিৎকার করে কাঁদছিস কেন? কি স্বপ্ন দেখেছিস? মায়ের কথায় সোহানা তার মাকে জড়িয়ে ধরে আর বলে, খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি মা, সেজন্য ভয় পেয়ে গেছিলাম। সোহানার কথা শুনে তার পাশে দাঁড়িয়ে থাকা তার ভাইয়া অপূর্ব বলে, যত সব আজে বাজে লোকেদের সাথে মিশবে আর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সেসব চিন্তা করবে আর স্বপ্ন দেখবে। তুই চুপ কর, মেয়েটা ভয় পেয়ে গেছে। খারাপ স্বপ্ন দেখলে সব মানুষই ভয় পেয়ে যায়। মায়ের কথায় অপূর্ব তার বোনকে মজা করে বলে, কী স্বপ্ন দেখেছিস? কেউ তোর গলা টিপে তোকে মেরে দিচ্ছে? একটা বাজে লোক আমার গলা টিপে ধরেছিল। সোহানা কথা শুনে তার ভাইয়া অপূর্ব বলল, তুই নিশ্চয় কাউকে ঠকিয়েছিস, তাই সে তোর ঘুমের ঘরে গলা টিপে দিয়েছে। কাকে আবার ঠকাবো? নিশ্চয় কারো ছেড়ে খেয়েছিস আর টাকা পয়সার জন্য সে ঘুমের মতো তোর গলা টিপছে। না মা, একটা খারাপ স্বপ্ন দেখলাম। ফুফি যে ছেলেটার সাথে আমার বিয়ে যোগাযোগ করছে, ছেলেটা ভালো নয় মা, আমি স্বপ্নে দেখলাম। সোহানার কথায় অপূর্ব হাসলো আর বলল, তাকে তুই চোখে দেখিসনি, শুধু ফুপির বিয়ের সম্বন্ধ করেছে, এরকম তো কত হয়।
তার মাঝে তুই আবার স্বপ্ন দেখে নিলি, আবার বলছিস ছেলেটা ভালো নয়। হ্যাঁ ভাইয়া, সত্যি বলছি ছেলেটা ভালো নয়। তখন পাশ থেকে ওর মা নাতাশা বেগম বলল, ঠিক আছে, তুই যখন চাইতিস না তখন এই বিয়ে হবে না। আমি তো ফুপিকে বারণ করে দেবো। এবার তুই ঘুমানোর চেষ্টা কর। আমাদের এই গল্পের নায়িকা সোহানা। সোহানার বাবা জাহাঙ্গীর খান বাজারের ভেতর কাপড়ের দোকান আছে। হঠাৎ স্ট্রোক হয়ে উনি মারা যান। তারপর ওনার ছেলে অপূর্ব বাবার দোকানে বসে। সোহানার মা গৃহবধূ। ওরা এক ভাই ও এক বোন। সোহানা কলেজে 2য় বর্ষের ছাত্রী। কিছুদিন আগে সোহানা বিয়ের সম্বন্ধ আসে। ওর ফুপি এই সম্বন্ধ করে। ফুপাতো ভাই আজাদের বিয়ে উপলক্ষে তাদের বাড়ি গিয়েছিল সোহানা, আর সেখানেই ছেলের মা দেখে তাকে পছন্দ করে আর তার ফুপিকে বলে, আর ফুপি এই বিয়ের যোগাযোগ করে। কিন্তু ফুপাতো ভাবি নাদিরা বেগম সোহানাকে বলে, যার সাথে বিয়ের সম্বন্ধ চলতেছে ছেলেটা নাকি ভালো নয়, মাতাল, লম্পট, চরিত্রহীন, মানুষকে খুন করতে নাকি তার হাত পা কাঁপে না। সেই সব কথা শোনার পর সোহানার মন ভেঙে যায়। 21 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো কোনো ছেলের প্রতি তার কোনো ফিলিংস আসেনি। ফুপাতো ভাবির মুখে এই কথা শুনে সে চিন্তিত। ফুপাতো ভাবির মুখ থেকে এই কথা শুনে সে চিন্তা করতে থাকে, মেয়ের এই বিয়েতে মত নেই। তাই নাতাশা বেগম মেয়েকে জোর করলো না। সে অপূর্বর সাথে আলোচনা করে তার পরের দিন সোহানার মা নাতাশা বেগম তার ননদ মনোয়ারা বেগমকে ফোন করে আর বলে, আপু, তুমি যে ছেলেটার জন্য সুহানার বিয়ের কথা বলেছিলে, সুহানার পছন্দ নয়, তুমি ওনাদেরকে না করে দেবে। কেন ভাবি এই কথা বলছো কেন? ছেলেটা তো দেখতে শুনতে বেশ ভালোই, নামকরা ইঞ্জিনিয়ার কলেজের প্রফেসর, ওদের আবার নাকি ফ্যামিলি বিজনেসও আছে, বাবা মায়ের একমাত্র সন্তান। আর কি চাও তোমরা? এর চেয়ে ভালো ছেলে পাবে তোমরা সুহানার জন্য? সোনা এখন বিয়ে করতে চাইছে না, বলছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করুক ও তারপর বিয়ে করবে। আমি বুঝতে পারছি না সুহানা কেন না করতেছে। আর ওদের ফ্যামিলি শিক্ষিত, ওর বাবা নামকরা বিজনেসম্যান। এই ফ্যামিলিতে মেয়েটাকে বিয়ে দিলে ও খুব সুখে থাকবে, তাই বলছিলাম। ছেলেটা খুবই শিক্ষিত, কানাডা থেকে স্টাডি করে এসেছে, বাবা মায়ের একমাত্র ছেলে। এইরকম ছেলেকে হাতছাড়া করা উচিত নয়। কিন্তু মেয়ে রাজি নয়, ও বিয়ে করতে চাইছে না। তাই অপূর্ব আমাকে বলল ফুপিকে বারণ করে দাও। নাতাশা বেগমের কথা শুনে মনোয়ারা বেগমের মনটা ভেঙে গেল। ওই কোম্পানিতে তার ছোট ছেলে কাজ করে। আত্মীয়তা হয়ে গেলে বসের কাছ থেকে প্রমোশন আদায় করতে পারবে। কিন্তু ভাইজি যখন এই বিয়েতে রাজি হচ্ছে না, তাই মনোয়ারা বেগম মন খারাপ করে বলল, ভাবি, তোমার মেয়েকে তুমি একটু বোঝাও, ও যেন এই বিয়েতে রাজি হয়ে যায়, তা না হলে তোমাকে পস্তাতে হবে, বলে রাখলাম। কথাটা বলে ফোনটা কেটে দিল মনোয়ারা বেগম। যে সমস্ত ছেলেরা ইঞ্জিনিয়ার কলেজ পড়ে পাশ করে আবির, তাদের বিভিন্ন জায়গায় যে কোনো কোম্পানি আছে সেখানে চাকরির সুযোগ করে দেয়। তাদের বিভিন্ন জায়গায় যে কোম্পানি আছে সেখানে চাকরির সুযোগ করে দেয়। মনোয়ারা বেগম তারপর আবার তার ভাইজি সোহানাকে ফোন করে। সোহানা তখন কলেজে যাচ্ছিল। ফুপির ফোন দেখে সে ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছো? ভাইজির কথা শুনে মনোয়ারা বেগম একরাশ অভিমান বুকে নিয়ে বলল, ওয়ালাইকুম সালাম, কিন্তু আমি ভালো নেই। ফুপির কথা শুনে সোহানা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন ভালো নেই তুমি ফুপি?
আমি কত কষ্ট করে একটা ভালো ছেলে দেখলাম তোর বিয়ের জন্য, যাতে আমার ভাইঝিটা ভালো থাকে। কিন্তু আমার ভাইঝি তো বিয়ে করবে না, না বলে দিয়েছে বিয়েতে। তাই আমি ভালো নেই রে। ফুপির মুখ থেকে এ কথা শুনে সোহানা বলল, ফুপি তুমি রাগ করো না, আমি খবর পেয়েছি ছেলেটার স্বভাব চরিত্র ভালো নয়, মাতাল লম্পট চরিত্রহীন। শুধু টাকা থাকলেই হবে বলো? জীবনের টাকাই সব। তাই আমি সব কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব না। আমি একটা ভালো মনের মানুষ চাই। বড় লোকের ছেলেকে আমার ভালো লাগে না। আমি যেমন সেই রকম একটা সাধারণ ছেলে দেখবে। তুমি তো তোমার ভাইজিকে সুখী দেখতে চাও, তাহলে আমি যা বলছি সেটাই করো। একটা মধ্যবিত্ত ছেলে দেখো, মোটামুটি একটা চাকরি করলেই চলবে। আমার কোটিপতিও দরকার নেই, পরিশ্রম করে সৎ পথে ইনকাম করে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবে সেরকম ছেলেকে দেখো। আমার বিলাসিতা ভালো লাগে না, আমি তাতেই সুখী হব। এখন আমি রাখছি ফুপি, পরে কথা বলবো। ফুপিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল সোহানা। সোহানা জানে এক্ষুনি ফুপি জিজ্ঞাসা করবে সে কোথা থেকে জানলো ছেলের চরিত্র ভালো নয়। কারণ এই খবরটা যে দিয়েছে সে সোহানাকে নিষেধ করেছে কোনোভাবে যেন তার নামটা না আসে, তাই সে বলতে পারছে না। ভাইজির মুখ থেকে না বলায় মনোয়ারা বেগমের কাছে কোনো উপায় থাকে না। কারো যদি ইচ্ছা না থাকে সে জোর করতে পারে না, তাই সে বাধ্য হয়ে ছেলের মা আলিশা বেগমকে ফোন করলো আর বলল, ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তা কি খবর তোমার? হঠাৎ এত সকালে ফোন কেন? আপনার সাথে কিছু কথা ছিল আপু। হ্যাঁ বলো, আমি শুনছি। আপু কিছু মনে করবেন না, আবিরের জন্য আমার ভাইজির যে বিয়ের সম্বন্ধটা করেছিলাম আমার ভাইজি না করে দিয়েছে। ওই বিয়ে করবে না। কাকে নাকি ও বলেছে ছেলেটা চরিত্রহীন, মাতাল, লম্পট। আমি ওকে বললাম কে বলেছে তুই নাম বল আমায়, নাম বলল না। উল্টে ও আমায় বলল ও বড়লোক ছেলেদের পছন্দ করে না, ও গরিব খেটে খাওয়া ছেলেকে বিয়ে করবে। আমি তার ওপর কি কথা বলি বলুন তো? আমার কিছুই করার নেই। আপু আপনি কি কথা, আপনি বলেছিলেন ঘরোয়া মেয়ে জোগাড় করে দিতে, আমি সেই জন্যই আমার ভাইজির কথাই বলেছিলাম। তার উপর আপনি আজাদের বিয়েতে আমার ভাইজিকে দেখে পছন্দও করেছিলেন, সবই ঠিক ছিল। কিন্তু কে যে ওর মাথায় এসব ঢোকালো আমি বলতে পারবো না। মনোয়ারা বেগমের মুখ থেকে এই কথা শুনে আলিশা বেগম বলল, দেখো, আমার ছেলের পাত্রের অভাব হবে না, কিন্তু আমার মনের মতন বৌমা হবে কি না বলতে পারছি না। আপনার ভাইজিকে সত্যি আমার পছন্দ ছিল। ও ঘরোয়া একটা মেয়ে, আর ন্যাচারাল কোনো রকম সাজ পোশাক নেই। সামান্য একটা কাতান সিল্ক শাড়ি পরেছিল, তাতে মেয়েটাকে কত সুন্দর লাগছিল। মুখে শুধু হালকা মেকআপ। আমি এসব মেয়েদের খুব পছন্দ করি, সেজন্য আমি প্রস্তাব দিয়েছিলাম। যাকগে, ও যদি না করে সেটাও ওর ব্যাপার, কিন্তু আমার ছেলের নামে বদনাম কেন করলো ও? আমার ছেলে তো এরকম ধরনের ছেলে নয়। সে তো আমি জানি আপু, কিন্তু কে বলেছে সে নামটা আমাকে বলছে না তো। তারপর প্রসঙ্গ পাল্টে মনোয়ারা বেগম বলল, ঠিক আছে আপু, আপনি যেরকম মেয়ে খুঁজছেন সেরকম মেয়ে যদি আমার হাতে থাকে আমি অবশ্যই খোঁজ দেব। এখন রাখছি, পরে কথা হবে। আলিশা বেগম বাড়ির সকলকে বিষয়টা খুলে বলল। সবাই শুনে হতবাক হয়ে গেল। আবিরের মতো ছেলেই হয় না, এত ভালো ছেলের নামে কে বদনাম করলো? আবির বয়স এখন 28 বছর। সে কলেজে প্রফেসর, আবার বাবার বিজনেস দেখাশোনা করে। লাজুক মৃদুভাষী, সেই সাথে গম্ভীর, খুব প্রয়োজন ছাড়া সে কারোর সাথে কথা বলে না। মেয়ে বিয়ে করবে না শুনে আবিরের দাদি শালা বেগম বাড়িতে বলেছে, দরকার নেই, ওই মেয়েকে আমাদের বাড়ির বউ করে আনতে হবে না। আমার নাতনি ফেলনা নাকি যে আমার নাতনিকে পছন্দ না?
রাজপুত্রের মতো নাতি আমার। আমাদের যা আছে সব, আমাদের যা কিছু আছে সব তো ওরই। আমাদের বংশের একমাত্র সন্তান, 2 টাকার ভিখারির মেয়ে, সে নাকি বিয়ে করবে না বলেছে। নিশ্চয়ই মেয়েটার কারোর সাথে সম্পর্ক আছে, সেই জন্য ওরাই আমার নাতির নামে মিথ্যে কথা বলেছে। শাশুড়ির কথা শুনে বিরক্ত হলো আলিশা বেগম। সে বলল, আপনি চুপ করবেন? কেউ নিশ্চয়ই এই বিয়েতে ভাঙতি দিয়েছে, তা না হলে আবিরের মতন ছেলেকে কেউ রিজেক্ট করবে? মেয়েটাকে আমি আজাদের বিয়েতে দেখলাম, খুবই ভালো মেয়ে। মনোয়ারা যখন বলল ওর ভাইজি, আমার তো খুবই পছন্দ হলো। তখনই ঠিক করলাম আমি ওকে ছেলের বউ করব, কিন্তু তা নয়, মেয়েটি নিজে থেকে না করে দিল। রাতের বেলা আবির বাড়িতে এলে তার চাচাতো বোন তুলি বলল, ভাইয়া জানো, বড় মা যে মেয়েটাকে পছন্দ করেছিল তোমার জন্য, মেয়েটা নাকি বিয়ে করবে না বলেছে। ওদের বাড়ি থেকে না বলে দিয়েছে। বড় মা খুব ভেঙে পড়েছে। মেয়েটাকে বড় মার খুব পছন্দ ছিল। আজাদ ভাইয়ের বিয়েতে দেখেছিল মেয়েটাকে, আমিও দেখেছি, আমার খুব ভালো লেগেছে। কিন্তু মেয়েটা ভালো নয়, তোমার মতো ছেলেকে অপছন্দ করলো। তুলির কথা চুপচাপ মন দিয়ে শুনলো আবির। সে কোনো মন্তব্য করলো না। আবির কিছু বলছে না দেখে তুলি বলল, ভাইয়া তুমি কিছু বললে না? ও তোমার নামে মিথ্যা বদনাম করেছে। ভাইয়া তুমি কি সত্যি করে মদ খাও? কিন্তু আমি তো কখনো দেখিনি তোমাকে। তুমি তেমন ভালো ভাইয়া। তুলির কথা শুনে আবির বলল, আমি কি বলবো বল, ওদের হয়তো আমাকে পছন্দ নয় তাই না বলেছে। তবে তোকে আমি একটা কাজ দেব, করতে পারবি? কি কাজ ভাইয়া? এটার নাম ঠিকানা তুই একটু আমাকে দিবি? আমি বলেছি কাউকে বলবি না, তুই শুধু আমার মায়ের কাছ থেকে বলে ঠিকানাটা এনে দে। ওরা তো না বলে দিয়েছে ভাইয়া, তাহলে তুমি ঠিকানা নিয়ে কি করবে? তুই তোকে ভাবি করবি ঠিক করেছিলিস, কিন্তু মেয়েটা তো না করে দিয়েছে। তার উপর তোর ভাইয়ার নামে মিথ্যা কথা বলেছে, তাই ওকে একটু আমি শাস্তি দেব। আমার মিষ্টি বোন যাকে ভাবি ভাবলো, সে তার ভাইয়াকে না করে দিয়েছে, তাহলে তাকে আমি শাস্তি দেব না? আবিরের কথা শুনে তুলি সরল মনে বলল, ভাইয়া কি শাস্তি দিবে তুমি ওকে? তুই পড়া না করলে তোর ম্যাডাম যেমন তোকে শাস্তি দেয়, আমিও তেমন শাস্তি দেব। ম্যাডাম তো শুধু আমার গালে দুটো টেনে দেয়। তুলির কথা শুনে আবির হাসলো আর হাসতে হাসতে বলল, তোর ম্যাডাম যেমন তোকে শাস্তি দেয়, আমিও তোর ভাবিকে সেরকম শাস্তি দেব। আবির আজাদের বিয়েতে সোহানাকে দেখেছিল। এক দেখাতে তারও ভালো লেগে গিয়েছিল, কিন্তু সে কখনোই আগ বাড়িয়ে কোনো মেয়ের সাথে কথা বলেনি, তাই তার ইচ্ছেও হয়নি সোহানার সাথে কথা বলার। পরে শুনেছে ওর মায়ের নাকি মেয়েটাকে পছন্দ হয়েছিল, আর ওর মা সোহানাকে ওদের বাড়ির বউ করে নিয়ে আসবে ঠিক করেছিল। এদিকে সোহানা না বলায় বাড়ি থেকে সোহানাকে কেউ বিয়ের কথা বলল না। মেয়ে পক্ষ না বলায় আবিরের বাড়িতে লোকরাও চুপচাপ হয়ে গেল। শুধু আলিশা বেগম একটু ভেঙে পড়েছিল। তার সত্যি সোহানাকে পছন্দ ছিল। ও তো এইরকমই মেয়ে খুঁজতেছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে। সোহানার প্রাইভেট পড়া ছিল, কোচিং এ স্যার পরীক্ষা নিচ্ছিল, তাই ওর একটু দেরি হয়ে যায়। আকাশ কালো করে মুষলধারায় বৃষ্টি নেমে আসে। সোহানাদের বাড়ি থেকে কলেজের দূরত্ব একটু বেশি, ট্রেনে করে যেতে হয়। কলেজের কাছেই স্যার প্রাইভেট পড়ায়। কোচিং থেকে ওর বান্ধবীরা যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সোহানা স্টেশনে এলো, কিন্তু বৃষ্টির জন্য ট্রেন লেট ছিল। এদিকে রাত 8টা বেজে গেছে। সোহানার অপেক্ষা করতে পারলো না। ও বাস স্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করবে বলে ঠিক করলো, কিন্তু বৃষ্টির জন্য কোনো অটো যেতে চাইছিল না। তারপর যারা রাজি হচ্ছিল তারা অনেক টাকা ভাড়া চাচ্ছিল। সোহানার কাছে অত টাকা ছিল না। সোহানা যখন দাঁড়িয়ে চিন্তা করতে থাকে সে কি করে বাড়ি যাবে, ঠিক সেই সময় একটা কালো গাড়ি তার সামনে এলো।
আর গাড়ির ভেতর থেকে এক ভদ্রলোক সোহানাকে বলল, ম্যাডাম বাড়ি যাবেন, কেউ আসছে না তাই তো? আপনি যদি চান আমি কিন্তু লিভ দিতে পারি। আপনি তো বহরমপুর যাবেন, আমিও ওইদিকে যাব। ভদ্রলোকের কথা শুনে সোহানা আকাশে চাঁদ পাবার মতো অবস্থা। সে বলল, সত্যি করে আপনি বহরমপুর যাবেন? আমি কি তবে মিথ্যা বলছি? আচ্ছা 1 মিনিট, আমি বহরমপুর যাব আপনি জানলেন কি করে? আপনি যাতায়াত করেন, আমি দেখেছি আপনাকে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আর আমিও রেগুলার এদিক দিয়ে যাতায়াত করি, সেজন্য বলছিলাম। চলে আসুন, বেশি দেরি করবেন না। দেখছেন তো বৃষ্টি আরও বেড়ে যাচ্ছে, আমাদের পৌঁছাতে রাত হয়ে যাবে। আমারও বাড়ির লোক চিন্তা করবে। আবির কথায় সোহানা আকাশের দিকে তাকিয়ে দেখলো সত্যি বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না, অথচ রাত বেড়ে যাচ্ছে। সে আর কোনো উপায় না পেয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলছে এক নির্জন রাস্তা দিয়ে, চারিদিকে অন্ধকার, তাই সোহানা বুঝতে পারছে না। হঠাৎ একটা পোস্টারের আলো দেখে সোহানা চিৎকার করে ওঠে আর বলল, গাড়ি থামান, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? থামান বলছি, আমি কিন্তু চিৎকার করব। আবির কোনো কথা বলছে না, সোহানা চিৎকার করেই যাচ্ছে। সোহানা রেগে গিয়ে বলল, আপনি কিছু বলছেন না কেন? কথাটা বলে সোহানা পিছন থেকে কিল ঘুষে মারতে থাকে আবিরকে। আবির চুপচাপ গাড়ি চালিয়ে যায়। সোহানা তাকে মেরিয়ে যাচ্ছে। শেষে আবির থাকতে না পেরে গাড়ি থামিয়ে দেয় আর সোহানাকে উদ্দেশ্য করে বলে, এখানে চিৎকার করে কোনো লাভ নেই। তুমি যা অন্যায় করেছো তার শাস্তি তোমাকে আমি দিয়েই ছাড়বো। তুমি আমার নামে মিথ্যে বদনাম করেছো, আমাকে চরিত্রহীন, লম্পট, মাতাল বলেছো। এবার দেখো আমার রূপ। আবিরের কথায় সোহানা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, আমি তো আপনাকে চিনি না। আমি কেন আপনার ক্ষতি করব? কেন আপনার নামে মিথ্যা বদনাম করব? সোহানা কোনো কথাই আবির শোনার মতো অবস্থায় নেই। সেই সোহানাকে কোলে নিয়ে একটা বাড়ির সামনে আসে। তারপর দরজা খুলে সে সোহানাকে একটা রুমে নিয়ে যায় আর সোহানাকে বেডরুমের উপর ছুঁড়ে ফেলে দেয়। সোহানা আ বলে চিৎকার করে আবির সোহানার জামাটা ছিঁড়ে দিল। সোহানা চিৎকার করছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আবিরের বলিষ্ঠ পুরুষালী ক্ষমতার কাছে সোহানা পেরে উঠল না। আবির তার ঠোঁট কামড়ে ধরল। তারপর সোহানার বুকের উপর থেকে সোহানার নরম শরীরটা সে ভোগ করতে লাগলো। প্রায় 2 ঘন্টা সোহানার উপর অত্যাচার চালালো। সোহানা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সোহানা আবিরের অত্যাচার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। আবির সোহানাকে গাড়িতে তোলে, তার বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এদিকে রাত হয়ে গেছে। সোহানা বাড়ি আসছে না বলে তাদের বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল তার মা। গাড়ির শব্দ পেয়ে সে ছুটে আসে আর দেখে একটা ছেলে সোহানাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গেল। সে চিৎকার করে ছেলেকে ডাকলো আর বলল, অপূর্ব, তোর বোনকে কে যেন গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গেল, তুই তাড়াতাড়ি আয়। বোন আসেনি বলে অপূর্ব ঘুমায়নি। মায়ের চিৎকার, সেও ছুটে আসে দরজা খুলতে। বোনকে দেখতে পায়। নাতাশা বেগম মেয়েকে দেখে কেঁদে ফেলে। সে বুঝতে পারে তার মেয়ের সাথে খারাপ কিছু হয়েছে। অপূর্ব তাড়াতাড়ি তার বোনকে নিয়ে ঘরে ঢুকে, আশেপাশের লোকেরা জেনে যাবে। বোনকে কোলে নিয়ে নিজের রুমে শুয়ে দেয়। তখনও সোহানা একটু একটু করে জ্ঞান ফিরছে, তবু সে কথা বলার মতো অবস্থায় ছিল না। তার মা কিছু জিজ্ঞাসা করতে গেলে অপূর্ব তাকে বারণ করে আর বলে, তুমি চুপ করো, আশেপাশের লোক শুনতে পেরে যাবে। তুমি তো বুঝতে পারছো ওর সাথে খারাপ কিছু হয়েছে। ছেলের ধমকে নাতাশা চুপ করে যায়। বাকি সময়টা মা ও ছেলে সোহানার পাশেই থাকে। অনেক বেলায় সোহানার ঘুম ভাঙে। তার মা তাকে জিজ্ঞাসা করে,
এখন তো শরীর কেমন লাগছে? মায়ের কথায় সোহানা কেঁদে ফেলে আর মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি আর বাঁচতে চাই না মা। মেয়ের মুখ থেকে এই কথা শুনে নাতাশা বেগমের কষ্ট হয়, তবুও সে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, অত ভেঙে পড়িস না। যা, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা গরম করে আনছি। সোহানার সারা শরীরে ব্যথা আর গায়ে জ্বর। এক তো শরীরের উপর অত্যাচার হয়েছে, তার উপর বৃষ্টিতে ভিজেছে। কালকে রাতে ওর মা ওকে জ্বরের বড়ি খাইয়ে দিয়েছিল, আর সেই সাথে ব্যথার ট্যাবলেট। মায়ের কথায় সোহানা বাথরুমে যায়। নিজের গায়ের দাগ দেখে সে কেঁদে ফেলে। তারপর কোনোভাবে ফ্রেশ হয়ে সে বেরিয়ে আসে আর দেখে তার মা তার জন্য নাস্তা রেডি করে এনেছে। তার মা তাকে খাইয়ে দেয়, গায়ে হাতে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, যা হয়েছে সব ভুলে যা, যেমন ছিলিস তেমনই থাকবে। জানবি ওটা তোর জীবনে দুর্ঘটনা। মা, কি করে ভুলে যাব? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, কিন্তু ছেলেটা যে বলল আমি নাকি ওর ক্ষতি করেছি, আমি ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছি, সেজন্য আমাকে শাস্তি দিচ্ছে। কিন্তু আমি তো ওকে চিনি না, আমি কখনো কোনো ছেলের সাথে কথাই বলিনি। তুমি তো জানো আমার কলেজে মাত্র 2 জন বান্ধবী, আর আমি আমার বাড়ির আশেপাশে কারোর সাথেই মিশি না, আর আত্মীয়দের বাসায় যাই না। তাহলে এই ছেলেটা আমাকে চিনল কি করে? মা, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। যা হয়েছে ভুলে যা, আর কাউকে কিছু বলার দরকার নেই। সোহানা ভেঙে পড়ে। মা ও ভাইয়া তাকে সান্ত্বনা দেয়, তাকে সঙ্গ দিয়ে তার সাথে গল্প করে, তার মন ভালো করার চেষ্টা করে। ভাই ও মায়ের ভালোবাসা পেয়ে আস্তে আস্তে সোহানা সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করে। সোহানার কলেজ যায় না, সে বাড়িতেই থাকে। তার সামনে এক্সাম, সেজন্য তার মা তাকে বলেছে আর পড়তে যেতে হবে না, কলেজে যেতে হবে না, বাড়িতে বসে পড়াশোনা করবে, আর পরীক্ষার সময় তার ভাইয়া তাকে নিয়ে যাবে। এদিকে আবির সোহানার সাথে এরকম করার পর তারও মন ভালো নেই। রাগের বশে করে তো ফেলেছে। তার মনে নানা রকম অপরাধবোধ কাজ করছে। খাবার টেবিলে বসে সে খাবার নাড়াচাড়া করছে, কিন্তু খাইতে পারছে না। সে দেখে তার মা আলিশা বেগম তাকে বলে, কি হলো তোর? সেই থেকে খাবারটা নাড়াচাড়া করছিস, খাচ্ছিস না কেন? মায়ের কথা শুনে সে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আর বলে, মা, আমার কিছু খেতে ভালো লাগছে না। কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম, সেজন্য পেট এখনো ভর্তি আছে। কোথায় বিয়ে বাড়ি ছিল? আমার ছাত্রের বোনের বিয়ে ছিল, ওখানে গিয়েছিলাম। ও আচ্ছা, তোর জন্য একটা ভালো মেয়ে যোগাযোগ হয়েছে, সামনের সপ্তাহে দেখতে যেতে পারি। একটা ঘরোয়া মেয়ে, তবে মেয়েটা ওর আপুর বাড়িতে থাকে, ওখান থেকে পড়াশোনা করে। বাড়িতে বাবা মা আর একটা ছোট বোন আছে। মায়ের কথায় আবির বিরক্ত হয়, তার এসব শুনতে ভালো লাগে না। সে খাওয়া ছেড়ে উঠে পড়ে। আবির কলেজে চলে এসেছে, ক্লাস করাচ্ছে, কিন্তু কোথায় একটা মন খারাপ। সেটা লক্ষ্য করে তার কলেজের ছাত্র রবিন তাকে বলে, স্যার, আপনার কিছু হয়েছে? রবিনের কথা শুনে আবির বলে, কি হবে, কিছু হয়নি তো। আপনি যখন ক্লাস নেন কত সুন্দর করে বুঝিয়ে বলেন, কিন্তু আজকে আপনার মধ্যে সেই উৎসাহ লক্ষ্য করতে পারছি না, তাই বললাম। রবিনের কথায় আবির হাসতে হাসতে বলে, না না, সেরকম কিছু নেই। তারপর তোমার গার্লফ্রেন্ডের খবর কি? তোমার যে প্রপোজ করার কথা ছিল, করেছো? না না, করিনি, ভয় করছে স্যার, মেয়েটা যদি কিছু ভাবে। ভয় আবার কি ভালো লাগা আর ভালোবাসা, সেটাও তো পাপ নয়, অপরাধ নয়। যেটা তোমার মনে এসেছে তুমি তাকে জানিয়ে দেবে, মেয়েটা কি বলে সেটা তার ব্যাপার। ঠিক আছে স্যার, পরশু 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন, ওই দিনই আমার মনের অনুভূতি আমি ওকে জানাবো। অল দ্য বেস্ট রবিন, অনেক অনেক অভিনন্দন। কলেজের কিছু ছাত্রছাত্রী খুবই কাছের, তারা বন্ধুর মতো আবিরের সাথে কথা বলে।
আবিরও প্রয়োজনে তাদেরকে পরামর্শ দেয়। রবিনের একটা মেয়েকে ভালো লাগে, সেটা আবিরের সাথে শেয়ার করেছিল। তাই আজকে আবির রবিনকে প্রপোজ করার কথা বলল। আজকে একটু রাত করে আবির বাড়ি আসে। আবির একটু ড্রিঙ্ক করেছিল। তার মা তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছিল। আবির আসার পর তার মা বলে, কিরে তোর এত দেরি হলো কেন? কাজ ছিল মা, আমি খেয়ে এসেছি, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, তোমার আবার শরীর খারাপ করবে। আবিরের মা আলিশা বেগম বুঝতে পারে আবির স্বাভাবিক নয়, তাই সে আর কথা বলে না। রাতের বেলা তার স্বামী নুরুল চৌধুরীকে বলে, দেখো আমার কিছু ভালো লাগছে না। আজকেও আবির প্রচুর নেশা করে এসেছে। ও কখনো নেশা করে বাড়িতে আসেনি, কিন্তু আজকে নেশা করে বাড়ি এসেছে। আমি বুঝতে পারছি না আবির কেন এরকম করছে। ও যদি এরকম করতে থাকে পরে সমস্যা হবে। যেভাবে হোক ওকে আমাদের বিয়ে দিতেই হবে। ওই মেয়েটা ভালো লাগছিল, কিন্তু মেয়েটা কোথা থেকে খবর পেয়েছে আবিরের চরিত্র ঠিক নয়, তাই সে না বলে দিয়েছে। আর একটা মেয়ে যোগাযোগ করলাম, কিন্তু আজকে খবর এলো মেয়েটা নাকি তার আপু দেওরের সঙ্গে সম্পর্ক আছে, ওরা বিয়েও করবে। আর আমি ঘরোয়া মেয়ে, আমি দেখব না। এবার যা কপালে আছে তাই হবে। সকালবেলা ফোনের রিংটনে ঘুম ভাঙে আবিরের। ঘুম ঘুম চোখে সে ফোনটা রিসিভ করে, আর ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পাই। সে বলে, মর্নিং, ঘুম ভেঙেছে সাহেবের? তুমি কেন এত সকালে ফোন করেছো? কেন? বারে আজকের ভালোবাসার দিন, তাই তো সকালে ফোন করে তোমার ঘুম ভাঙালাম। মিতালি, আমি আমার কথা তোমাকে জানিয়ে দিয়েছি, তুমি কেন বারবার আমাকে বিরক্ত করছো? তুমি কি বাংলা বোঝো না? রাগ করছো কেন সোনা? মিতালির কথা শোনার মতো ধৈর্য ছিল না আবিরের। সে ফোন কেটে দেয়। মিতালি দেখে আবির ফোন কেটে দিয়েছে। সে কিছু না বললেও মনে মনে বলল, তোমাকে তো ছাড়বো না আমি। আবির সাহেব, তুমি যেখানে যাবে আমি তোমার ছায়া হয়ে থাকবো। এই জীবনে আমার হাত থেকে তোমার মুক্তি নেই। তুমি যতই আমায় ইগনোর করো, তোমাকে চাই মানে আমার তোমাকেই চাই। আর যেখানেই তুমি বিয়ের কথাবার্তা বলবে আমি সেখানে গিয়ে বিয়ে ভেঙে দেব। তোমাকে আমার হতেই হবে। এদিকে আবির একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে মনে মনে পরিকল্পনা করে ফেলে, আর তার বাস্তবের রূপ দেওয়ার জন্য সে উঠে পড়ে লাগে। এদিকে সোহানার বিয়ে দেওয়ার জন্য তার মা ও ভাই চেষ্টা করে। একটা ছেলে জোগাড়ও হয়ে যায়। ছেলেটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। মা ও ছেলের ছোট্ট সংসার। মোটামুটি কথাবার্তা যখন এগোচ্ছে, ঠিক সেই সময় তার পাশের বাড়ির চাচি সোহানাকে মাকে এসে বলে, আপু, সোনাহার সাথে যে ছেলেটার কথা বলেছিলাম, ছেলেটার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। মামুনি বেগমের কথা শুনে নাতাশা বেগম বলল, পতি-পত্নী আল্লাহ ঠিক করে রাখে, যার যেখানে হবার সেখানেই তো হবেই। আপু, একটা কথা বলবো করেও বলা হয়নি। যদি তুমি অনুমতি দাও তাহলে আমি কথাটা বলতে পারি। মামুনি বেগমের কথা শুনে নাতাশা বেগম হাসলো, আর হাসতে হাসতে বলল, আমরা প্রতিবেশী, দীর্ঘদিন পাশাপাশি আছি, যা বলার বলে ফেলুন, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? কিছুদিন আগে রাতের বেলা একটা কালো গাড়ি করে সুনহাকে একটা ছেলেকে দিয়ে গেল। অত রাতে সুনহা কোথায় গিয়েছিল? সুনহাকে দেখে মনে হচ্ছিল ওর সাথে কিছু হয়েছে। ও ভালো করে হাঁটতে পারছিল না, আপনি ওকে ধরে ভিতরে নিয়ে গেলেন। আপু, ছেলেটা কে ছিল? কে ছিল? ও আমার স্বামী, আমরা দুজনই দেখেছি। জিজ্ঞাসা করব বলে আর করা হয়নি। মামুনি বেগমের কথা শুনে নাতাশা বেগমের হুঁশ উড়ে গেল। সে কি বলবে ভেবে পেল না। তারপর বানিয়ে কথা বলল আর বলল, আমার বোনের মেয়ের বিয়ে ছিল, বোনের বাড়িতে গিয়েছিল, আর ছেলেটা অত অপূর্বর ভাই ছিল। ভাই যদি হবে সে গাড়ি করে ওকে ফেলে রেখে চলে যাবে কেন? তাছাড়া তোমাদের বাড়ির তো গাড়ি নেই, আর অপূর্ব তো গাড়ি চালাতে জানে না। আমরা দেখেছি ছেলেটা নিজে গাড়ি চালিয়ে চলে গেল। তুমি কেন মিথ্যা কথা বলছো? নিশ্চয়ই সুনহার সাথে কিছু হয়েছে আমার স্বামী, যার ফলে বিয়েতে না করে দিল। ওইসব পছন্দ করে না, বিয়ের পর হয়তো ওকে কথা শুনতে হবে।
নাতাশা বেগম মামুনি বেগমের কথা শুনে নিশ্চুপ হয়ে গেল। সেটা লক্ষ্য করে মামুনি বেগম বলল, তোমার মেয়ে বাজে ছেলেদের সাথে মেলামেশা করতে না হলে অত রাতে কোনো ভদ্র বাড়ির মেয়ে বাড়ি ফেরে? তুমি যদি মেয়েকে শাসন না করো পরে কিন্তু বুঝতে পারবে। ভাগ্যিস আমার স্বামী দেখেছিল, তাই তো নিজে থেকে বিয়েটা যোগাযোগ না করে দিল। ওর বন্ধুর ছেলে ছিল, কিন্তু ও বলল দরকার নেই। এই মেয়েটার বিয়ে দিলে বন্ধুর কাছে আমি অপরাধী হয়ে যাব। তারপর কিছুক্ষণ থেমে মামুনি বেগম বলল, আপু আসছি, কিছু মনে করবে না। তুমি অপূর্বকে দিয়ে সুনাহার একটু শাসন করো। ও যদি এরকম স্বভাবের মেয়ে হয় কখনোই ওর ভালো ছেলের সাথে বিয়ে হবে না। কথাটা বলে মামুনি বেগম সেখান থেকে চলে গেল। মামুনি বেগমের কথা চিন্তা করে নাতাশা বেগম খুব শরীর খারাপ করে। সেই রাতে তার বুকে খুব যন্ত্রণা হয়। তড়িঘড়ি করে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এমনিতেই হার্টের সমস্যা ছিল। ডাক্তার বলে দেরি করে ফেলেছেন, হার্ট ব্লক হয়েছে। নাতাশা বেগম মারা যায়। সুহানা ও অপূর্ব দুজনেই খুব ভেঙে পড়ে। গোটা এলাকার লোক জেনে যায় সুহানার চরিত্র ভালো নয়। সেটা বাজে মেয়ে, রাত করে বয়ফ্রেন্ডের সাথে বাড়ি আসে। সবাই সোহানাকে দেখে হাসাহাসি করে, টিটকারি মারে। একে মা মারা গেছে, তারপর পাড়ার লোকের এই ব্যবহার সোহানা মেনে নিতে পারে না। সে ঘরে বসে কাঁদে। কাকে বলবে তার মনের কথা? কে শুনবে তার যন্ত্রণার কথা? একমাত্র মা জানতো সবকিছু, তার পাশে ছায়ার মতো ছিল। এবার সে কাকে বলবে তার কষ্ট? খবর পেয়ে সুহানার মামি তাদের বাড়িতে আসে। সুহানা ও অপূর্ব দুই ভাই বোনকে সান্ত্বনা দিতে থাকে। সে পাড়ার লোককে মুখ থেকে খবর পায় সুহানার চরিত্র ভালো নয়। সুহানা কষ্ট পেয়ে কিছু বলে না, কিন্তু অপূর্বর মামির ব্যবহার ভালো লাগে না। সে তার মামিকে বলে, আমি তুমি বোনের সম্বন্ধে আজে বাজে কথা বলবে না। ও খারাপ মেয়ে নয়, কেন তোমরা ওর নামে মিথ্যা কথা বলছো? অপূর্বর কথাই তার মামি জরিনা বেগম বলে, কেন তোরা সোহাকে কেন কিছু বলছিস না? অত রাতে কেউ বাড়ি ফেরে? ওর তো বিয়ে দিতে হবে। মেয়েদের অত স্বাধীনতা ভালো নাই। তুই ওর বড় ভাই, তুই ওকে শাসন করতে পারিস না? সুহানার ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারবি না। সব লোক জেনে গেছে সুহানার চরিত্র ভালো নয়। সুহানা বড় হয়েছে, তুই কি ওকে বাড়িতে বসিয়ে রাখবি? বড় বোন বাড়িতে থাকলে তোরও কোথায় বিয়ে হবে না, তখন কি হবে? বোনকে বসিয়ে রাখবি? তোরে তো একটা ভবিষ্যৎ আছে, সেসব কথা চিন্তা কর। মামির কথা অপূর্ব কি বলবে সে বুঝতেও পারে না। সেও লক্ষ্য করেছে বিষয়টা। আসলে আমাদের সমাজে এখনো মেয়েদেরকে সেভাবে স্বাধীনতা দেওয়া হয়নি। সবাই সুযোগ খোঁজে কিভাবে মেয়েদেরকে অপরাধী করা যায়। দোষ গুণ বিচার না করে সবাই আলোচনায় মেতে ওঠে, হাসাহাসি করে। অপূর্ব দোকানে আগের মতো বিক্রি হয় না। এইভাবে কি করে চলবে? মাথার উপরে মা নেই, আর এই বোনের চারিদিকে এত বদনাম, সে কি করে সামাল দেবে? ঠিক সেই সময় তার ফুপি অপূর্বকে ফোন করে। অপূর্ব তার বোনের পাশে বসেছিল। অপূর্ব ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তা তোর দুই ভাই বোন কি করছিস? কি করব, দোকানে ভালো বিক্রি নেই, এক প্রকার বেকার। ভাবছি অন্য কোনো বিজনেস শুরু করব, তা না হলে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করব। এইভাবে কি করে চলবে বলো? অপূর্বর কথা শুনে মনোরা বেগম কিঞ্চিত হাসলো, তারপর বলল, আমি একটা কথা বলবো, যদি কিছু মনে না করিস। না না, কিছু মনে করব না, তুমি বলো না ফুপি। তোমরা আমার নিজের লোকে, সময় তোমরাই তো আমাদের উপদেশ দিবে। মনে আছে অনেকদিন আগে সোহানার জন্য আমি একটা ভালো ছেলে দেখেছিলাম। সোহানার কাছে কে নাকি খবর দিয়েছে ছেলেটা নাকি চরিত্র ভালো নয়, তাই তো ওরা বিয়েটা ক্যান্সেল করলো। ছেলের বাড়ি থেকে আমাকে খবর দিয়েছে ওরা বিয়ে দিতে চাইছে, তোরা দিবি?
সুহানার সম্বন্ধে কিছু শুনেছি, কিন্তু ওরা বিষয়টা গুরুত্ব দিচ্ছে না। ওরা সুহানাকে ওদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাইছে। ওরা তো ঘরোয়া মেয়েই চাইছিল, আর সুহানার মধ্যে সব কিছু আছে। পরিবর্তে তুই যদি চাস, ওদের কোম্পানিতে তোকে কাজ দেবে। এলাকাতে সুহানা যেভাবে বদনাম ছড়িয়ে পড়েছে, কোনো ভালো ছেলে কি ওকে বিয়ে করবে? তুই সুহানাকে একটু বোঝা, যেন ও ওই বিয়েতে রাজি হয়ে যায়। ফুপির কথা শুনে অপূর্ব সুহানার কাছে গেল। সুহানা তখন শুয়েছিল। অপূর্ব বোনের মাথায় হাত বুলালো, আস্তে করে বোনকে ডাকলো। সুহানা তখন সেই সবেমাত্র তন্দ্রামগ্ন হয়েছে। ভাইয়ার ডাকে সে আস্তে আস্তে চোখ খুলল। তারপর অপূর্ব বলল, সব সময় শুয়ে আছিস কেন? একটু বাইরে থেকে ঘুরে আসতে পারতি তো। কিছু ভালো লাগছে না ভাইয়া, সব কিছু অসহ্য লাগছে, আমার মরে যেতে ইচ্ছে করছে। বোনের কথায় অপূর্ব বোনকে বুকে জড়িয়ে ধরে। ভাইয়াকে সে ধরে সুহানা কেঁদে ফেলে। অপূর্ব বোনকে সান্ত্বনা দেয় আর বলে, কাঁদিস না, যা হবার তো হয়েছে, নিজেকে শক্ত কর। কে কি বলছে তাদের কথায় কান দিলে চলবে না। ওদের কাজ ওরা তো করবেই, আমাদেরকে তো ভালো থাকতে হবে। তোর সাথে আমার কথা আছে, তুই চুপ করে শোন আমি যা বলছি। তারপর অপূর্ব বলল, ফবি ফোন কিনেছিল, বলেছিল তোকে আজাদ ভাইয়ের বিয়েতে যারা পছন্দ করেছিল তাদের পরিবার তোর সাথে তার ছেলের বিয়ে দিতে চাইছে। তোকে কি বলেছিল ছেলেটা? চরিত্রহীন মাতাল মানুষ, খুন করে সব মিথ্যে কথা কেউ নিশ্চয়ই রটিয়েছে। ওদের ফ্যামিলি ভালো, ওরা আমাকে চাকরি দেবে ওদের কোম্পানিতে। প্লিজ বোন, তুই আর না বলিস না। গোটা এলাকায় তোর নামে বদনাম ছড়িয়ে গেছে। তোর বিয়ে আমি কোথাও দিতে পারছি না, আমার ব্যবসা ভালো চলছে না, বুঝতে পারছিস তো। তুই আর না বলিস না, ওদেরকে আসতে বলি। তোর সাথে কী হয়েছে সেসব কথা বলা দরকার নেই। আমি সবাইকে বলেছি আমার বোনের নামে মিথ্যা বদনাম দিচ্ছিস। সত্যটা কি সেটা তো কেউ জানে না। না আমরা থানায় গেছি, না মিডিয়ায় খবর দেখানো হয়েছে, তাই কিছু দিনের মধ্যে লোক চুপ হয়ে যাবে। ভাইয়ের কথা মন দিয়ে শুনলো, খানিকক্ষণ চিন্তা করে নিল। তারপর ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, তুই আসতে বল ওদের ভাইয়া, আমি বিয়ে করব। অপূর্ব বোনের সম্মতি পেয়ে ফুপিকে ফোন করে আর বলে, ফুপি তুমি বোনের জন্য যে যোগাযোগটা করেছিলে ও রাজি আছে, তুমি ওদেরকে আসতে বলবে। আর ওরা আমায় ওদের কোম্পানিতে চাকরি দেবে বলেছে, সেটা হবে তো ফুপি? অপূর্ব কথা শুনে ফুপি হাসলো আর বলল, শুধু চাকরি নয় রে, অনেক কিছু হবে। ওদের অনেক পয়সা আছে, ওরা বড়লোক। ওরা অনেক দিন চাইছিল সুহানার সাথে ওদের ছেলের বিয়ে দিতে। এমনকি ছেলেটাও সুহানাকে দেখে পছন্দ হয়েছে। ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, আমি ওদের সাথে কথা বলে ডেট পাকা করছি। মনোয়ারা বেগম আবিরকে ফোন করে আর বলে, ওয়ালাইকুম সালাম। আবির, কেমন আছো? আবির তখন অফিসে বসে কিছু ফাইল চেক করছিল। মনোয়ারা বেগমের ফোন পেয়ে আবির হাসি মুখে দেখা যায় সে হাসতে হাসতে কুশল বিনিময় করতে থাকে আর বলে, আসসালামু আলাইকুম আন্টি। আলহামদুলিল্লাহ। তারপর হঠাৎ কেন ফোন করেছেন? তুমি যেভাবে আমায় বলেছিলে সেইভাবেই কাজ করেছি। ওরা রাজি হয়েছে, দেখতে যাওয়ার জন্য বলেছে। কবে যাবে? আন্টি, আপনি আর একটা কাজ করুন, মায়ের সাথে কথা বলুন আর মাকে ডেট ঠিক করতে বলুন। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মায়ের সাথে কথা বলছি। মনোয়ারা বেগম ফোন কেটে দেয়। আবির ফোন স্ক্রিনে সুহানার ফটোটা দেখে হাসতে থাকে আর মনে মনে বলে, তোমাকে তো আমি পেয়ে গেছি সুহানা, কিন্তু সেটা জোর করে। এবার তোমাকে আমি নিজের করে পাবো। আমার হাত থেকে তোমার মুক্তি নেই, আমার কাছে ধরা তোমাকে দিতেই হবে। বিয়েবাড়িতে 10 মিনিট ছিলাম, আর ওই 10 মিনিটে তোমাকে আমার ভালো লেগে যায়। তারপর শুনলাম মাও নাকি তোমাকে পছন্দ করেছে, শুনে খুব খুশি হয়েছিলাম। কিন্তু তুমি যখন রিজেক্ট করলে আমার খুব কষ্ট হয়েছিল। আমি আজ পর্যন্ত কখনো কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি। হয়তো চাইলেই পেয়ে যেতে পারি, কিন্তু মন কখনো টানেনি। তারপর তোমাকে দেখার পর মনে একটা অনুভূতি এসেছিল, কিন্তু তুমি আমায় চরিত্রহীন
আখ্যা দিয়েছিলে। তুমি আমার সম্পর্কে কিছুই জানতে না, তারপর তুমি কথাগুলো বলে আমাকে রিজেক্ট করলে। আমি জানি না তুমি কার কথা শুনে এই কাজ করেছো। তাকে তো আমি শাস্তি দেব, আগে তোমাকে নিজের করে পাই, তারপর তার ব্যবস্থা আমি করব। মনোয়ারা বেগমের 2 ছেলে। বড় ছেলে আজাদ, সে আবিরের ঘনিষ্ঠ বন্ধু। তার বিয়েতে সুহানাকে দেখেছিল আবির। মনোয়ারা বেগমের ছোট ছেলে শুভ, সে আবিরের কোম্পানিতে কাজ করে। আজাদের স্ত্রী নাদিরা বেগমের বোন মিতালি, সে আবার আবিরকে পছন্দ করে। কয়েকবার ভালোবাসি কথাটা বলেছে। আবির আবার মিতালিকে পছন্দ করে না। নাদিরা বেগম শুনেছিল আবিরের মা সুহানাকে পছন্দ করে, আবির সাথে বিয়ে দিতে চেয়েছিল। তাই সে ষড়যন্ত্র করতে থাকে, যেভাবেই হোক এই বিয়ে তাকে আটকাতেই হবে, কারণ এটা তার বোনের ভালোবাসা। তার বোন যদি আবিরকে না পায়, হয়তো সে অন্য কিছু সিদ্ধান্ত নিতে পারে। তাই সে তার বোনের সাথে পরিকল্পনা করে সুহানাকে আবির সম্বন্ধে অনেক মিথ্যা কথা বলে। সুহানাও ছেলে মানুষ, সে অতটা বোঝে না, তাই তো সে অতি সহজেই নাদিরার ফাঁদে পা দেয়। এদিকে নাদিরা তার বোন মিতালিকে বলে, কি রে, এত কিছু করে বিয়ে আটকাতে পারলি না? আমার শাশুড়ি যত নষ্টের গোড়া। ওই আবার অপূর্ব ভাইকে বলে শাহানাকে রাজি করিয়েছে। শাহানা নাকি ওনাকে একটা বদমাইশ হয়েছে, শাহানার নাকি ওখানে একটা বদনাম হয়েছে। ও কোনো খারাপ ছেলের সাথে রাতে বাড়ি ফিরেছিল, সেটা এলাকার লোক দেখেছে, সেই জন্যই ওর বিয়ের কথা হচ্ছে না। আবার এদিকে আমার শাশুড়ি আবির ভাইয়ের ফ্যামিলির সাথে কথা বলেছে, তারা নাকি বলেছে অসুবিধা নেই। এমনকি আবির পর্যন্ত বলেছে যে ওর মা যা ঠিক করবে তাই করবে। এবার মনে হচ্ছে বিয়েটা হয়েই যাবে। নাদিরার কথা শুনে মিতালি বলল, এই বিয়ে আমি হতে দিব না, যেভাবেই হোক আবিরকে আমি আমার করেই পাবো। কি করবি কি তুই? আমি কি করি তুমি শুধু দেখো। মিতালি নাদিরার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে সুহানাকে ফোন করে আর বলে, হ্যালো, আমি কি সুহানার সাথে কথা বলছি? হ্যাঁ, আমি সুহানা বলছি। আপনি কে বলছেন? আমি মিতালি বলছি, তোমার নাদিরা ভাবির বোন। চিনতে পারছো আমাকে? হ্যাঁ আপু, চিনতে পেরেছি। বলুন, কেন আমায় ফোন করেছেন? যার সাথে তোমার বিয়ের কথা চলছে, আবির, তুমি তো জানো সে ভালো ছেলে নয়। আপু নিশ্চয়ই তোমাকে সে কথা বলেছে, তারপর তুমি জেনে শুনে কেন সে ছেলেকে বিয়ে করতে চাইছো? দেখুন আপু, এর আগে আমি বিয়েতে না বলে দিয়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি অন্য, তাই আমার না বলা সম্ভব নয়। এখন আমাকে বিয়ে করতেই হবে, তারপর আমার ভাগ্যে যা আছে তাই হবে। তার মানে তুমি বিয়ে করছো? বললাম তো আপু, এর আগে ভাবি আমাকে বারণ করেছিল, তাই আমি না করেছিলাম। তখন পরিস্থিতি অন্য ছিল, আমার মাথার উপর মা ছিল, আমার ভাইয়ের ব্যবসা চলছিল ভালো, কিন্তু এখন পরিস্থিতি অন্য। এখন আমি অসহায় এক মেয়ে, আমার মা নেই, ভাইয়া ব্যবসা বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় আমি কি করতে পারি বলুন? ওরা বড় লোক, আমার ভাইকে ওদের কোম্পানিতে কাজ দিয়েছে। আমাকে বউ হিসাবে ওর মায়ের পছন্দ, ছেলের ক্যারেক্টার যাই হোক, ওসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। এখন আমি একটা নিরাপত্তা চাইছি, একটা সংসার চাইছি। স্বামী আমার যাই হোক, শুধু সমাজে সে আমাকে স্বীকৃতি দিলেই হবে, আমার আর কিছু চাওয়ার নেই। সোহানার মুখ থেকে এই কথা শুনে মিতালি বলল, তারপরে তুমি আর কোনো অবস্থাতেই বিয়েতে না করতে পারছো না, তাই তো? তাই তো মনে হয়। ঠিক আছে, আমি এখন রাখছি। মিতালি যখন ফোন করছিল, নাদিরা পাশে ছিল। নাদিরা মিতালিকে জিজ্ঞাসা করলো, সোহানা কি বললো? ও কি তোর কথা শুনলো? না, ও আমার কথা শুনেনি। বলেছে আগের বারের পরিস্থিতি অন্য ছিল, তাই ও না বলেছিল, কিন্তু এখন আর কিছু করার নেই। ওর মা মারা গেছে, ওর ভাইয়ের ব্যবসা নষ্ট হয়ে গেছে, আবিরদের কোম্পানিতে ওরা কাজ দিবে বলেছে, তাই স্বামীর স্বভাব নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। ওকে সমাজের সামনে স্বীকৃতি দিবে, একটা নিরাপত্তা দিবে, একটা পরিবার পাবে, এটাই ওর কাছে যথেষ্ট। তাহলে তুই এখন কি করবি? দেখছি কি করা যায়, তবে এই বিয়ে হয়ে গেলেও ওদের আমি সুখী হতে দিব না। আমার যে কোনো মূল্যেই আবিরকে চাই। আজকে অপূর্ব কোম্পানিতে জয়েন করেছে।
আবির তাকে ফোন করে জয়েন করতে বলেছে। অপূর্ব অনেক আগেই অফিসে চলে এসেছে। তারপর আবির আসার পর সে অপূর্বকে নিজের রুমে ডেকে পাঠায়। অপূর্ব রুমে ঢোকার পারমিশন নেয় আর বলে, মাই কামিং স্যার। ইয়েস কামিং। স্যার আপনি আমাকে ডেকেছিলেন? সিট ডাউন। আবির বসলে অপূর্ব আবিরকে উদ্দেশ্য করে বলে, আপনার ডকুমেন্ট এনেছেন? হ্যাঁ এনেছি স্যার। ঠিক আছে, ডকুমেন্টগুলো টেবিলের উপর রাখুন। আর আমার ম্যানেজার সব আপনাকে বলে দেবে কি কাজ করতে হবে। আপনি ম্যানেজারের সাথে কথা বলুন। থ্যাংক ইউ স্যার। অপূর্ব ধন্যবাদ দিয়ে চলে যায়। অপূর্বকে ম্যানেজার সব কিছু বুঝিয়ে বলে। অপূর্বকে তার বাসার টেবিল দেখিয়ে দেয়। অপূর্বকে তার বসার টেবিল দেখিয়ে দেয়। অপূর্ব যখন কাজ করছিল ঠিক সে সময় একটা মেয়ে অপূর্বর কাছে আসে আর বলে, স্যার আপনি কি নতুন অফিসে? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম অপূর্ব হাসান খান। আমার নাম নিধি। আমি আজ 1 বছর কোম্পানিতে কাজ করছি। ঠিক আছে, মন দিয়ে কাজ করুন। আমি যেহেতু আপনার সিনিয়র, তাই কোনো সমস্যা করলে আমাকে বলবেন। আর খুব প্রয়োজন ছাড়া বসের কেবিনে যাবেন না। বসের বাবা দিল্লি গেছেন, তাই এখন বস নিয়মিত অফিসে আসছে। তা না হলে উনি তো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। স্যারের বাবা খুব ভালো মানুষ, কখনো আমাদের কিচ্ছু বলে না। কিন্তু স্যার ভীষণ কড়া প্রকৃতির লোক, একটু ভুল হলে অপমান করতে ছাড়ে না। এইভাবে কেটে গেল 2 মাস। আজকে অপূর্ব অফিস থেকে বাড়িতে এসে তার বোনকে বলে, দেখো সুহানা, তোকে কি খবরটা দিয়েছিল স্যারের সম্পর্কে আমি জানি না, কিন্তু আমি তো কাজ করছি ওখানে আজ কিছুদিন হলো। দেখতে পাচ্ছি স্যার খুবই ভালো মানুষ, সেরকম কিছু নাই। চরিত্রহীন মাতাল খুনি এরকম উপাধি কে দিল আমি জানি না। আমার মনে হচ্ছে কেউ বদমাইশি করে তোর কাছে মিথ্যা ফোন করেছে। হয়তো সে চায় না তুই এত বড় লোক বাড়ি বউ হোস, তাই হয়তো হিংসা করে এইটা ঘটিয়েছে। তুই আর না বলবি না। মা যদি বেঁচে থাকতো খুবই খুশি হতো রে মা, তোকে সুখী দেখতে চেয়েছিল, কিন্তু সেটা আর হলো না। তাই তুই এই বিয়ে পর, আমি বলছি তুই সুখী হবি। সে খুবই ভালো মানুষ, ও তোকে ভালো রাখবে। ভাইয়ার কথায় সোহানা কিছু বলল না। মায়ের জন্য তার মনটা একটু খারাপ হয়ে গেল। চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আজকে অফিসে অপূর্ব যখন কাজ করছিল, নিধি তার কাছে গেল আর বলল, অপূর্ব, আজকে অফিস শেষে দুজনে কেউ ঘুরতে যাবেন? কোথায়? এই অফিস থেকে কিছুটা দূরে একটা পার্ক আছে, খুব রোমান্টিক জায়গা সেটা। অনেকদিন ওখানে যাইনি, তাহলে যাব। আর একটা কথা, আমরা যখন বন্ধু, তবে এবার থেকে আমরা একে অপরকে তুমি করে ডাকবো। ঠিক আছে, সমস্যা নেই। আবির অফিস থেকে লক্ষ্য করলো অপূর্ব আর নিধি একে অপরের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। সে দেখলো কিন্তু কিছু বলল না। অফিস শেষে নিধি দাঁড়িয়ে আছে, অপূর্ব সেখানে গেল। নিধি বলে, এত দেরি করলে কেন আসতে? ম্যানেজারের কেবিনে গিয়েছিলাম, ফাইলগুলো দিয়ে এলাম। তারপর নিধি ও অপূর্ব পার্কে ঘুরতে যায়। নিধি অপূর্বকে বলে, অপূর্ব, তোমাদের বাড়িতে কে কে আছে? শুধু আমার ছোট বোন আছে, আর কেউ নেই। আমার বাবা আজ থেকে 5 বছর আগে মারা গেছে, আর মা এই কিছুদিন আগে মারা গেছে। বাবার কাপড়ের ব্যবসা ছিল, আমি সেটা দেখাশোনা করেছিলাম, কিন্তু অনেক টাকা দেনা হয়ে গেছে, তাই ব্যবসা ভালো চলছিল না। আবির স্যার আমার ফুপিদের আত্মীয় হয়। আমার ফুপি যোগাযোগ করে এই কোম্পানিতে আমাকে ঢোকাই। অপূর্ব কথা শুনে নিধি বলে, ভালোই হয়েছে, আমারও কেউ নেই। আমার মা আমি যখন ছোট আমাকে ছেড়ে চলে যায় অন্য একজনের সাথে। আমার বাবা পুনরায় দ্বিতীয় বিয়ে করে, তাই আমার সেই বাড়িতে জায়গা হয়নি। আমি নানুর কাছেই মানুষ। এখন নানু মারা গেছে, আমি নানির সাথে থাকি। আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর এই কোম্পানিতে জব পাই। আমার নানু স্যারের গাড়ি চালাতো,
সেই সুবাদে এখানে আমি কাজ পাই। আজ 1 বছর হলো আমি কাজ করছি। জানো অপূর্ব, আমার মনে হচ্ছে তোমার সাথে আমার মিল হবে। তুমিও যেমন অসহায়, আমি অসহায়। আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকবো। নিধির কথা শুনে অপূর্ব হাসে, সেটা দেখে নিধি বলে, কি হলো, তুমি হাসলে কেন? তুমি যেটা বললে আমারও তাই মনে হচ্ছে। যেদিন প্রথম তোমায় দেখি সেদিনই তোমার প্রতি কীরকম একটা ফিল করি। কিন্তু আমি একটু লাজুক টাইপের, কখনো কারোর সাথে যেচে কথা বলি না, আর মেয়েদের ব্যাপারে কোনো দিনই আমার ইন্টারেস্ট নেই। তাই আমার এই 26 বছর বয়সে এখনও কোনো মেয়ের প্রতি সেরকম ফিলিংস অনুভব করিনি। নিজের বোন আর মা ছাড়া বাইরে কোনো মহিলার সাথে সেভাবে খুব একটা কথা বলি না। আর যেটুকু কথা বলার ফুপির সাথে হয়, যেদিন প্রথম অফিসে এলাম তুমি আমার সাথে কথা বললে, আমার খুব ভালো লেগেছিল। আমি একজন বন্ধু চাইছিলাম, কিন্তু আমি চাই না, চাইতেই তোমাকে পেয়ে গেছি। ধন্যবাদ আল্লাহকে তোমার মতন একটা ভালো বন্ধু আমার আশেপাশে থাকার জন্য। আমি তো তোমার পাশে সারা জীবন থাকতে চাইছি। কথাটা বলে নিধি জিভ কাটে। অপূর্ব তার দিকে তাকায় আর দুজনেই হেসে ওঠে। অপূর্ব বলে, ধন্যবাদ নিধি, প্রপোজটা আমার তরফ থেকে হওয়া উচিত ছিল, কিন্তু আমি এখনও অনেকটা পিছিয়ে আছি এই মেয়েদের বিষয়ে। তাই তুমি আগে করলে, সমস্যা নেই, আমি গ্রহণ করলাম। তারপরের দিন অপূর্ব অফিসে এলে লাঞ্চের সময় নিধি অপূর্ব টিফিন বের করে দেখে তাতে তরকাদ আর লুচি আছে। নিধি অপূর্ব টিফিন থেকে খাবারটা মুখে দিয়ে বলল, অপূর্ব, কি সুন্দর তরকারিটা হয়েছে। কে রান্না করেছে গো? আমার বোন সোহানা খুব সুন্দর রান্না করতে পারে। মা ওকে রান্না করা শিখিয়েছে। মায়ের রান্না খুব ভালো ছিল, বোনের রান্না আরও ভালো। তাই একদিন তাহলে তোমাদের বাড়িতে যাব, তোমার বোনকে আমার রান্না করে খাওয়াতে বলবো। আজকে চলো আমাদের বাড়িতে। আজকে বোনের জন্মদিন, আজকে বোন বিরিয়ানি রান্না করবে, সেরকম কাউকে বলা হয়নি। কিছুদিন আগে মা মারা গেছে, তাই বোনের মনের অবস্থা ভালো নেই। আমি বলেছি কিছু করতে হবে না, শুধু একটু গরম গরম বিরিয়ানি খাবো। আমার বোন বিরিয়ানিটা খুব ভালো রান্না করতে পারে। ঠিক আছে অপূর্ব, তোমাকে নেমন্তন্ন করতে হবে না, আমি এমনিই যাব। আর তোমাদের ভাই বোনের বিরিয়ানি তো আমি ভাগ বসাবো। আবির রুম থেকে সবকিছু দেখছে আর ওদের কথা শুনছে। আবির বাইরে বেরিয়ে এলো আর অপূর্ব টিফিন থেকে লুচি আর তরকা মুখে দিয়ে বলল, চমৎকার হয়েছে সত্যি মিস্টার চৌধুরী, আপনার বোনের হাতের রান্না খুবই ভালো। আমি শুনতে পেলাম আজকে নিধি মনে হয় আপনাদের বাড়ি যাবে, আপনার বোনের জন্মদিন, সেই উপলক্ষে আর বাড়িতে বিরিয়ানি রান্না হবে। আমার বিরিয়ানি খুব ভালো লাগে। সামনের সপ্তাহে বাবা আর মাকে নিয়ে আপনাদের বাড়ি যাব, তার আগে আর যাব না। আপনার বোনের জন্মদিনে অনেক শুভেচ্ছা, আর আমি একটা গিফট পাঠাবো। নিধি, তুমি সেটা ওর বোনকে দেবে, বলবে কোম্পানির তরফ থেকে এটা দেয়া হলো। আবিরের কথা শুনে অপূর্ব বলল, কিন্তু আমার বোন এইসব পছন্দ করে না। ও ছট করে কারো কাছ থেকে কিছু নিতে চায় না। ও ছোট থেকে ভীষণ জেদি। ও কখনো কারোর সাথে কিছু চায় না। ও খুব সাধারণ জীবনযাপন করে। আমি যদি কিছু দিই তাই ও বারণ করে। আগের বছর ঈদে ওকে আমি ভালো শাড়ি দিয়েছিলাম, ও নিতে চাইছিল না। একদিন ওর বান্ধবীকে বলেছিল যে ওর শাড়ি পরতে খুব ভালো লাগে, ওর সেরকম ভালো শাড়ি নেই। সেটা শোনার পর ঠিক করেছিলাম ওকে ভালো শাড়ি কিনে দেবো। আমি আমার দোকান থেকে ওকে একটা ভালো শাড়ি দিয়েছিলাম, কিন্তু ও সেটা নিতে চায়নি। বলেছিল এটা বিক্রি করলে পয়সা হবে, আমি নেব না। আমি কষ্ট পেয়েছিলাম সেটা বুঝতে পেরেও নিয়েছিল। আর ঈদের দিন পড়েছিল, আমাকে সালাম করে খুব কেঁদেছিল আর বলেছিল, ভাইয়া বেশি দামি জিনিস কখনো দিবি না, আমার পছন্দ নয়। আমি সাধারণ জীবনযাপন করতে চাই, বেশি দামি জিনিস আমার সহ্য হয় না। আমি বলেছিলাম বছরে একটা তো দিলাম, মাত্র 1,500 টাকা দাম, ওটা আবার কি দাম? শুনে আমার বোন বলেছিল, আমাদের মতো গরিব সংসারে 1,500 টাকা অনেক রে ভাইয়া। আসলে কি জানেন তো, স্যার আমার বোনের মতো কোনো বিলাসিতা নেই। ও খুবই ভালো মেয়ে, দেখবেন ও আপনাকে সুখী করবে। শুধু একটু
ওকে বুঝবেন, তাহলেই হবে। অপূর্ব কথা শুনে মুচকি হাসে আবির। তারপর ওখান থেকে চলে যায়। সেখানে গিয়েও নিজের কাজে মন দিতে পারে না, বারবার সুহানার মিষ্টি মুখটা মনে করতে থাকে। বিয়ে বাড়িতে একটি বার দেখে সে তাকে মন দিয়ে দিয়েছে। খুব কষ্ট হয়েছিল সুহানা যখন তাকে রিজেক্ট করেছিল। তাই তো প্রতিশোধ নেওয়ার জন্য সেই দিনের ঘটনাটা ঘটালো। আবিরেরও কষ্ট হয়েছিল সুহানা যখন বাঁচার জন্য আর্তনাদ করেছিল যে আমাকে এভাবে নষ্ট করবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কি করেছি, কেন এরকম করছেন। সে কথাগুলো বারবার আবিরের কানে বাজে, কিন্তু সেই মুহূর্তে এতটা জেদ চেপে গিয়েছিল যে তাকে নষ্ট করাই ছিল তার উদ্দেশ্য। প্রতিটা রাতে আবির কাঁদে আর তার কাজের জন্য সে অনুতাপ করে। সে ঠিক করেছে বিয়ে করার পর সোহানার কাছে ক্ষমা চেয়ে নেবে। অফিস শেষে অপূর্ব আর নিধি অপূর্বদের বাড়ি এলো। কলিং বেল বাজাতে সোহানা দরজা খুলে দেয়। অপূর্বর সাথে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সে একটু অবাক হয়ে যায়। সোহানাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিধি সোহানাকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাপি বার্থডে সোহানা, শুভ জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা। আর আমাকে অবাক হয়ে দেখতে হবে না, তুমি যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে যাবে তত তাড়াতাড়ি এই বাড়িতে আমি প্রবেশ করব। নিধির কথা সোহানা কিছু বুঝতে পারে না। সে একবার ভায়াকে আর একবার নিধিকে দেখে সেটার লক্ষ্য করে নিধি বলে, মিষ্টি ননদি, এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখে দেবে? লোকে কি বলবে? ননদ তার ভাবিকে বাড়ির ভেতরে ঢুকতেই দিচ্ছে না। নিধির কথা একবার সোহানা বুঝতে পেরে সে চিৎকার করে নিধিকে জড়িয়ে ধরে আর বলে, ভাবি, তুমি আমার ভাবি হবে? আরে আমার ভাই তো একটা গাধা, তুমি কি করে এই গাধাটাকে ভালোবাসলে? সোহানার কথা শুনে অপূর্ব যেই মারতে যাবে সাথে সাথে সোহানা নিধির হাত ধরে ভেতরে নিয়ে চলে যায়। অপূর্ব ভেতরে যায় আর সোহানাকে বলে, সোহানা, তোর বিরিয়ানি রান্না হয়ে গেছে? আর একটু বাকি আছে ভাইয়া। তোর হাতে বিরিয়ানি রান্না খাবে বলে নিধি আজকে আমাদের বাড়িতে এসেছে। আমি যেই বললাম আজকে বোনের জন্মদিন, ও বলল আজকে যাবে। সব থেকে আশ্চর্য কি জানিস, কোম্পানির বস সেও আসতে চেয়েছিল, কিন্তু সামনের সপ্তাহে আসবে বলে এলো না। আর অফিসের তরফ থেকে তোর জন্য একটা গিফট পাঠিয়ে দিয়েছে। নিধির হাত দিয়ে স্যার নিজে পছন্দ করে দিয়েছে। কত বড় একটা কেক উপহার দিয়েছে দেখ না। আজকে রাত 12টায় এই কেকটা কাটবি। অপূর্ব কথা শুনে সোহানা বলল, আজকে যে আমার জন্মদিন, তুই কি অফিসকে সবাইকে বলেছিস? না না, শুধু নিধি জানে আর স্যার জানে না। এখনো সকল কর্মচারীর সাথে আবার সেভাবে ভাব হয়নি। সোহানা আর নিধিতে অনেক গল্প করলো। নিধি ও সোহানাকে খুব ভালো লেগে যায়। সোহানা সত্যি একটা মিষ্টি মেয়ে। নিধি রাত হচ্ছে, সে বাড়ি যেতে চাইছে। সোহানা বলে, ভাবি অনেক রাত হয়ে গেছে, তুমি তোমার নানিকে ফোন করে দাও, আজকে তোমাকে যেতে হবে না, আমার কাছে থেকে যাও। আসলে মা ছাড়া এই প্রথম আমার জন্মদিন হলো, আমার একা থাকতে ভালো লাগছে না। তুমি তোমার বড় ভাবি, আমার মায়ের মতো, থেকে যাও না আমার কাছে আজকের রাতটা। তুমি আমার কাছে ঘুমাতে পারো, তাহলে মায়ের রুমটা খালি আছে। সোহানার মুখ থেকে এই কথা শুনে নিধির ভালো লাগে। সে বলে, ধন্যবাদ সোহানা, আমিও চাইছিলাম এটা, কিন্তু বলতে পারছিলাম না। তুমি আমার মনের কথা বলে দিয়েছো, আমি আজকে তোমার কাছেই থাকবো। আমি এক্ষুনি নানিকে ফোন করে বলে দিচ্ছি। তারপর নিধি তার নানিকে ফোন করে দেয়। রাতের বেলা নিধি ও সোহানা এক রুমে থাকে আর অপূর্ব তার পাশের রুমে। সোহানা নিধিকে বলে, ভাবি, আমার ভাইয়া তোমাকে কি করে প্রপোজ করলো? তোমার ভাইয়া প্রপোজ করবে? তুমি সেটা ভাবলে কি করে? তার মানে ভাইয়া করেনি, তুমি করেছো? আরে অফিসে ঢুকে দেখেছি, হেড হয়ে কাজ করছে। আর পুরুষ মানুষ অত হেড হয়ে চলবে নাকি? দোষ বাবা। আরে অফিসে ঢুকে দেখছি হেড হয়ে কাজ করছে। আরে পুরুষ মানুষ অত হেড হয়ে চলবে? তাই তোমার ভাইয়াকে দেখে আমার হাসি পাচ্ছিল।
তাই নিজ থেকে যেতে আলাপ করলাম। তারপর আস্তে আস্তে ভালো লেগে গেল, আর এই কয়দিনের মধ্যে ভালোবেসে একটা সম্পর্ক তৈরি করলাম। সবটাই আমি করেছি, শুধু ও হ্যাঁতে হ্যাঁ জবাব দিয়েছে। বুঝতে পারছো আমি কি বললাম? আমার ভাইয়া ওইরকম, ওর দ্বারা কিচ্ছু হবে না। তুমি যে বলেছ তাই তো, না হলে আমার তো মনে হয় না এই জীবনে আমি ভাবি ডাকতে পারতাম কাউকে। তুমি কালকে এখান থেকে অফিস চলে যাবে? আচ্ছা সোহানা, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যিটা বলবে? মিথ্যে বলবো কেন? যদি আমার জানা থাকে আমি সত্যিটাই বলবো। শুনলাম আমাদের আবির স্যারের সাথে তোমার নাকি বিয়ে হবে। তুমি আমাদের স্যারকে দেখেছো? না ভাবি, আমি এখনো দেখিনি। আসলে সম্বন্ধটা আমার ফুপি করেছে। আমার ফুফাতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, ওখানে ওদের ফ্যামিলি এসেছিল। ওখানে ওর মা আমাকে দেখে পছন্দ করে। সেই সময় অবশ্য আমি বিয়েতে না বলেছিলাম। তার কিছুদিন পরেই আমার একটা সমস্যা হয়, সেটা আমি বলতে চাই না। সেই ঘটনার পর আমার মা মারা যায়। এলাকার লোক আমার নামে বদনাম করে। আমার কোথাও যোগাযোগ হচ্ছিল না। পুনরায় ফুপি আবার প্রস্তাব দেয়, তখন আমি বাধ্য হই। তারপর ভাইকে চাকরি দেই। সব কিছু মিলিয়ে আমার আর কিচ্ছু করার নেই। আসলে এমনিতে আমি বিলাসিতা পছন্দ করি না, আর ওদের যা বড়লোক শুনলাম, সেজন্য আমার মন ঠিক সায় দিচ্ছিল না। তারপর আমার কাছে কিছু খবর আসছিল, যেটাতে আমি আরও বিরক্ত ছিলাম। কিন্তু এখন কিছু করার নেই, যা আছে ভাগ্য সেটাই হবে। সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, সে যা করবে ভালোর জন্যই করবে। তারপর আবিরের বাবা নুরুল চৌধুরী বাড়িতে এলে তারা সপরিবারে সুহানাকে দেখতে আসে। আবির আসবে না বলেছিল, কারণ ও নাকি বিয়ে বাড়িতে সুহানাকে দেখেছে। তারপর ওর মা বলে যে দেখলে হবে, এখন ছেলে মেয়েরা পরস্পরের সাথে কথা বলে, তুই বলবি। তারপর আবির আসে ওদের সাথে। নিধি সেদিন অপূর্বদের বাড়িতে আসে, ও নিজে হাতে সোহানাকে সাজিয়ে দেয়। সোহানাকে দেখে আবিরের মা বলে, মেয়ে তুমি কিন্তু অনেক খারাপ হয়ে গেছো। আমি যখন আজাদের বিয়েতে দেখেছিলাম খুব মিষ্টি ছিলে, এখন কেন এত রোগা হয়ে গেছো? মনে হয় মায়ের জন্য মন খারাপ করে সময়ে খাও না। মায়ের কথা বলতেই সোহানার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আলিশা বেগম নিজের হাতেই চোখের জল মুছিয়ে দেয় আর সোহানাকে জড়িয়ে ধরে বলে, কাঁদতে হবে না সুহানা, বুঝতে পারছি তোমার কষ্ট কি করে। কাঁদতে হবে না সুহানা, বুঝতে পারছি তোমার কষ্ট কি করবে বলো। যেটা কপালে আছে সেটাই তো হবে। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, ওখানে তোমার আমার কিছু করার নেই। আমি তো ছোটবেলায় মা হারিয়েছি, কি করব। আজ আমি নিজে মা হয়েছি, এখন বুঝতে পারছি মা কি জিনিস। কেঁদো না সুহানা, হয়তো আমি তোমার মা হতে পারবো না, তবুও আমি চেষ্টা করব। যদি কখনো কোনো সমস্যা হয় নিজের মা মনে করে তুমি আমাকে বলবে। আলিশা বেগমের কথা শুনে সোহানা আলিশা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আলিশা বেগম সান্ত্বনা দেয়। কিছুক্ষণ পর নিধি বলে, আর কাঁদতে হবে না সুহানা, তুমি তো মা পেয়ে গেছো, আর কাঁদছো কেন? তারপর নিধি আলিশা বেগমকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম ওদের দুজনকে একটু কথা বলতে দিন। আমি সুহানাকে পাশের রুমে নিয়ে যাচ্ছি, স্যারকে আসতে বলুন। কথাটা শুনে আবির পাশ থেকে বলে, সবাই তো কথা বলছে, আমি আর আলাদা করে কথা বলতে চাই না। স্যার এটা কিন্তু ঠিক নয়, এখন সময় পাল্টে গেছে। আজকের দিনে এইসব কথা চলে না। মা বাবার সাথে মেয়ে দেখতে এসেছেন, অত লজ্জা পেলে চলবে? আপনারা সারা জীবন একসাথে থাকবেন, তাই আপনাদের অধিকার আছে কথা বলার, যাচাই করার। যদি কিছু প্রশ্ন থাকে আপনি সুহানাকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ আমি নিজে ঠিকই বলেছে, তোর বাবা তো কিছু জিজ্ঞাসা করবে না, ও তো বৌমাকে আগে থেকে পছন্দ করে ফেলেছে। তুই এবার কথা বল, তোরও তো কিছু জিজ্ঞাসা করার আছে।
আবির কিছুটা বাধ্য হয়ে পাশের রুমে চলে যায়। নিধি সোহানাকে নিয়ে যায়। প্রায় 10 মিনিট সোহানা ও আবির বসে থাকে, কেউ কারোর সাথে কথা বলে না। শেষে আবির সোহানাকে বলে, কলেজ ছেড়ে দিলে কেন? মা মারা যাওয়ার পর আর কিছু ভালো লাগছে না। আবার কলেজে যাবে? তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। দেখছি কি করা যায়। দেখছি নয়, এবার আমি যা বলবো সেটাই করতে হবে। তার আগে আপনার সাথে কিছু কথা আছে। কি কথা আছে বলো আমাকে। আমার জীবনে একটা অতীত আছে, একটা কালো অতীত, যেটা আমি ভুলে যেতে চাইলেও আমি ভুলতে পারছি না। তাই সেটা আমি আপনাকে বলতে চাই। আমি একজন রেপিস্ট। কোনো একটা পুরুষ আমাকে নষ্ট করেছে। আপনি জেনে শুনে এই মেয়েকে বিয়ে করবেন? হ্যাঁ করব, আমার যখন সমস্যা নেই। আশা করি তোমরা সমস্যা থাকবে না। তুমি আর কোনোভাবেই এই বিয়েটা রিজেক্ট করতে পারবে না। এখন পর্যন্ত সোহানা আবিরকে দেখেনি। সে মাথা নত করেছিল, কিন্তু আবিরের কথায় সে আবিরের দিকে তাকিয়ে দেখলো আর সাথে সাথে চমকে গেল। সে চিৎকার করে বলল, আপনি এখানে? তার মানে আপনি? সোহানার কথায় আবির বলে, আমি কি? আপনি এত বাজে লোক। আপনি আমাকে নষ্ট করেছেন। আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না। আমি আপনাকে ঘৃণা করি। আপনি কি ভেবেছেন আমি আপনাকে চিনতে পারবো না? আমি জানি আপনি কথাটা বলার সাথে সাথে সোহানা মাথা ঘুরে থাকে। সে এমনিতেই সকাল থেকে কিছুই খায়নি। মায়ের জন্য মনটা খুব খারাপ ছিল আর শরীরও খুব দুর্বল ছিল। তাই সে মাথা ঘুরে সেখানেই পড়ে যেতে চায়, কিন্তু আবির এসে সোহানাকে ধরে ফেলে আর কড়া গলায় বলে, কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। আমি যেটা করেছি আমার অধিকার থেকে করেছি। তোমাকে আজাদের বিয়েতে মাত্র 10 মিনিটের জন্য দেখেছিলাম, তখনই তোমাকে আমার ভালো লেগে যায়। আমি ভেবেছিলাম বাড়িতে মাকে বলবো, কিন্তু তারপর শুনলাম মাও নাকি তোমাকে পছন্দ করেছে আর আমার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবছে। আমি শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু তারপর যখন তুমি আমাকে রিজেক্ট করলে আর বললে আমি নাকি চরিত্রহীন, মাতাল, এমনকি খুনি, তখন আমার মাথা ঘুরে গেল। আজ 28 বছর বয়স হয়ে গেল, কখনো কোনো মেয়ের সাথে আমি রিলেশন করিনি, না কোনো মেয়ের প্রতি আমার কোনো ফিলিংস ছিল। আমি নিজের বিজনেস আর আমার কলেজ নিয়ে ব্যস্ত। আর তুমি সেখানে আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিলে। আমি কি কখনো তোমাকে কিছু বলেছি? বলো সোহানা, কেন এত বড় মিথ্যা অপবাদ দিলে আমার নামে? সোহানা কিছু বলছে না দেখে আবির সোহানাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, কথা বলছো না কেন? বলো, তুমি কি করে জানলে আমার সম্পর্কে? তুমি কি কখনো দেখেছো আমাকে? আমি 10 বছর বিদেশে ছিলাম আর নিজের ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত ছিলাম, এসব নিয়ে ভাবার আমার সময় ছিল না। আর তুমি সেখানে আমাকে আমি ভাবতে পারিনি। তুমি জানো তোমার এই কথাবার্তায় আমাকে কত অপমান সহ্য করতে হয়েছে। যে মাকে সব থেকে আমি বেশি ভালোবাসি সেও আমাকে বিশ্বাস করতে চায়নি। আমার দাদি, সেও আমাকে নানা কথা শুনিয়েছে। আমার একটা চাচাতো বোন, সে একটা বাচ্চা মেয়ে, সে পর্যন্ত আমাকে কথা শুনিয়েছে। সোহানা নীরব হয়ে শুনতে থাকে আবিরের কথা। তারপর আবির আবার বলে, বলো না সুহানা, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি এত বড় মিথ্যা অপবাদ দিলে আমার নামে? সোহানা নীরব। সে কি বলবে? যদি নাদিরা ভাবির নাম বলে তাহলে তাদের সংসারে অশান্তি হবে। ফুপি ছেড়ে কথা বলবে না। সোহানার এই নীরবতা আবির মেনে নিতে পারল না। আবির রেগে গিয়ে বলল, কথা বলছো না কেন সুহানা? বলো, তুমি আমায় কখনো দেখেছো? আমার সামান্য এই কথাটা আপনি আমাকে রেপ করবেন? একটা মেয়েকে এইভাবে নষ্ট করে দেবেন? আপনি জানেন নানা রকম চিন্তা করে আমার মা মারা গেছে। এলাকার লোক সবাই আমাকে বলেছে কালো গাড়ি থেকে নামতে। অত রাতে আমি নাকি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম। আমি কিছু বলতে পারিনি। আমাকে দেখে আমার মা ভাইয়া বুঝতে পেরে গেছিল। তারপর আমি তাদেরকে সব বলি। সমাজের ভয়ে, নিজের সম্মানের ভয়ে আমি থানায় অভিযোগ করিনি। প্রতিটা দিন, প্রতিটা রাত ওই ঘটনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি যদি কিছু প্রশ্ন করার থাকে, আপনার যদি কিছু প্রশ্ন করার ছিল, আপনি তো দেখা করে আমাকে বলতে পারতেন। তাহলে এত বড় সিদ্ধান্ত নিলেন কেন? তুমি তো আমাকে রিজেক্ট করে দিয়েছো। আমি কি করে তোমার সাথে দেখা করি বলো? জানো, আমি তোমাকে শাস্তি দিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার সাথে এরকম
করার পর আমিও প্রতিদিন প্রতি রাতে ঘুমোতে পারি না। অনুশোচনা হয় আমার মনে, ওটা না করলেও চলতো, কিন্তু আবেগের বশে আর রাগের কারণে ভুল তো আমি করেছি। সুহানা, তুমি আমায় ভুল বোঝো না। আমার শিক্ষা অতটা নিম্ন নয়, কিন্তু কিছু করার নেই। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম যে তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব, তাই আমি তোমার ফুপিকে সমস্ত কথা বলি, যদিও আমি তোমার সাথে কি করেছি সে কথাটা বলিনি। যখন শুনলাম সেদিন রাতে আমার গাড়ি থেকে নামার ফলে তোমার বদনাম ছড়িয়ে পড়েছে, তোমার বিয়ে দিতে পারছে না, তখন তোমার ফুপিকে আমি বলি আমি ওই মেয়েকে বিয়ে করব। তারপর তোমার ফুপি তোমাদেরকে রাজি করায়। ও আমার মাকে বলে এমনিতেই আমার মা তোমাকে পছন্দ করেছিল, তাই কোনো সমস্যা হয়নি। আবিরের কথা শেষ হয়ে গেলে সুহানা বলে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, মরে গেলেও বিয়ে করব না। আর যদি জোর করেন আমি আত্মহত্যা করব। সোহানার এই কথায় আবির রেগে যায় আর সুহানাকে হ্যাসকা টান দিয়ে নিজের দিকে নিয়ে আসে আর দুটো গাল ধরে রাগী কণ্ঠে বলে, আত্মহত্যা করবার কথা ভুলে যাও, আর কোথাও লুকিয়ে থাকার কথা সেটা কখনো মাথায় আনবে না। তোমার সাথে আমার বিয়ে হচ্ছে, আর এটাই ফাইনাল। তোমার ভাইয়া ভাবি সবাই আমার কোম্পানিতে কাজ করে। তুমি যদি ওদের কাছে আমায় নিয়ে কিছু বলো, ওরা কিন্তু বিশ্বাস করবে না। নিধি আমাকে খুব ভালো করে চেনে, আর এই কদিনে তোমার ভাইয়ার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, সেও কিন্তু আমায় বিশ্বাস করতে শুরু করেছে। তাই পাগলামি বন্ধ করো, আর খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার অর্ধাঙ্গিনী করে আমার বাড়িতে নিয়ে যাব। তুই একজন ধর্ষক, একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করেছিস। তোর মতো শয়তানকে আমি ঘৃণা করি। সোহানার কথা শুনে আবির রেগে যায়। সে সোহানাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া কামড়ে ধরে। সোহানা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আবিরের বলিষ্ঠ শরীরের কাছে সে পেরে ওঠে না। আবির হাসতে হাসতে বলে, চেষ্টা করে কোনো লাভ নেই, আমি না ছাড়লে কখনো তুমি ছাড়া পাবে না। এইভাবেই আমার বক্ষ মাঝারে তোমাকে সারা জীবনের জন্য বন্দি করে রাখবো। শুনেছ মেয়ে, তাই বলছি বিয়ের জন্য প্রস্তুতি নাও, আর সব কিছু ভুলে আমার সাথে সংসার করো। এই কথা বলে আবির সুহানাকে ছেড়ে দেয়। পাশের রুমে এসে মা বাবাকে উদ্দেশ্য করে বলে, মা, আমার একটা ইমার্জেন্সি কল এসেছে, আমাকে এখন বেরিয়ে যেতে হবে। তোমরা যাবে না এখন থাকবে? আবিরের কোথায় ওর বাবা নুরুল চৌধুরী বলে, না না, আমার কাজ আছে, আমিও চলে যাব। তখন পাশ থেকে আলিশা বেগম বলল, আমি থেকে কি করব, আমিও চলে যাব। আলিশা বেগম যাওয়ার আগে সোহানার কাছে যায়, দেখে সোহানা শুয়ে আছে। আলিশা বেগম বলে, সুহানা, শরীর কি খুব খারাপ? সোহানা কিছু বলে না। ওর পাশে বসে থাকে নিধি বলে, হ্যাঁ আন্টি, ওর শরীরটা একটু দুর্বল। আমি তো সকালে এসেছি, ও আজকে কিছু খায়নি। মায়ের জন্য মনটা খুব খারাপ ছিল। এরকম করলে হবে? নিজেকে শক্ত করতে হবে। ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলো, তোমাকে আমি আর মন খারাপ করতে দেব না। কথাটা বলে কিছুটা জোর করে সুহানাকে তোলে। তারপর হাতে এক জোড়া সোনার বালা পরিয়ে দিয়ে বলে, এই যে আমি তোমাকে সোনার বালা জোড়া পরিয়ে দিলাম। এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আর আমি তোমাকে দিলাম। তার মানে তুমি আমার বাড়ির বউ হচ্ছ। আর এটা কোনোভাবেই যেন এই বিয়ে ক্যান্সেল না করা হয়। তোমাকে আমি বৌমা নয়, আমার মেয়ে করে আমার কাছে রাখবো। আমার মেয়ের শখ ছিল, কিন্তু আমার শারীরিক সমস্যার জন্য আমি আর দ্বিতীয় বাচ্চা নিইনি। আবির আমার একমাত্র সন্তান, তাই এবার তোমাকে দিয়ে আমার শখটা মেটাবো, কেমন? আর উঠে খেয়ে নাও, তোমাকে শক্ত হতে হবে। এরকম শরীর দুর্বল হলে আমি কবে দাদি ডাক শুনতো? আমি কিন্তু বেশি দিন অপেক্ষা করব না, খুব তাড়াতাড়ি আমি কিন্তু একটা মিষ্টি নাতি নাতনি উপহার চাই। আলিশা বেগম চলে যায়। নিধি সুহানাকে বলে, সুহানা, আমি একটা সত্যি কথা বলবে? কি সত্যি কথা? তুমি আজ স্যার যখন রুমে ছিলে তখন তোমাদের মধ্যে কি কথা হয়েছিল?
স্যার রুম থেকে বেরিয়ে যাওয়ার পর তুমি কান্নায় ভেঙে পড়লে কেন? স্যার কি কিছু বলেছেন? নিধির কথা শুনে সোহানা বলল, ভাবি, আমি যদি বিয়েটা না করি তোমার আর ভাইয়ের অসুবিধা হবে বলো? ওরা হয়তো তোমাদের কোম্পানিতে রাখবে না, তোমরা চাকরি চলে গেলে খুব সমস্যায় পড়বে। আজকালকার দিনে চাকরি পাওয়া যে কত বড় কষ্টে সেটা তো আমি জানি। আমি বুঝতে পারছি না তুমি কেন স্যারকে বিয়ে করতে চাইছো না। স্যার কিন্তু খুব ভালো মানুষ। আমি আজ 1 বছর ধরে কাজ করছি, আমি খুব কাছ থেকে স্যারকে দেখেছি। স্যারের মতো মানুষ আজকাল দিনে পাওয়া যায় না। আমার নানু ওনাদের বাড়িতে গাড়ি চালাতো, ওনাদের ফ্যামিলি সত্যি ভালো। ওরা যে তোমাকে পছন্দ করে ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে, আমি বলবো এটা তোমার ভাগ্য। আবির স্যার মহিলাদের খুব সম্মান দেয়। আমরা যে কয়টা মহিলা ওনাদের কোম্পানিতে কাজ করি প্রত্যেককে রেসপেক্ট করে, কথা বলে কোনোদিনও খারাপ কিছু দেখিনি। এরকম ছেলেকে স্বামী হিসেবে পাওয়া মেয়েদের ভাগ্য। আমি বুঝতে পারছি না তুমি কেন না করছো। যদি কখনো আমাদের অফিসে পার্টি হয় ব্যবস্থা সব থাকে, কিন্তু স্যার এগুলোকে ইগনোর করে। তুমি যদি স্যারকে বিয়ে করো তুমি কিন্তু সুখী হবে। নিধির কথা শুনে সোহানা কিছু বলল না, সে শুধু নীরবে কয়েক ফোঁটা চোখের জল ফেলল, কারণ সে জানে সত্যিটা বলা যাবে না। তারপরের দিন সোহানা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেল। অপূর্ব অফিস থেকে বাড়িতে এসে বোনকে কোথাও খুঁজে পেল না। সে নিধিকে ফোন করলো আর বলল, নিধি, আমি বাড়িতে এসে সোহানাকে দেখতে পাচ্ছি না। তুমি কি জানো ও কোথায় গেছে? আমি ফোন করছি ওর ফোন কিন্তু বাড়িতেই, তাহলে ও কোথায় গেল? কালকে রাতে ওর সাথে আমার শেষ কথা হয়েছে, কিন্তু ও তো আমায় সেরকম কিছু বলেনি। তুমি দেখো না আশেপাশে বাড়ি থেকে একটু খোঁজ নাও, কোথায় আর যাবে, হয়তো পাশে কোথাও বাড়িতে গেছে। ঠিক আছে, আমি দেখছি। অপূর্ব সারা বাড়িতে খোঁজে, আশেপাশে সবার বাড়িতে জিজ্ঞাসা করে। এমনিতেও সোহানা কারো বাড়ি যায় না, যদিও যায় তবুও খোঁজ নেয়। যদি যাই তবু খোঁজ নেয়, কিন্তু সোহানাকে দেখতে পায় না। সবাই বলে কেউ সোহানাকে দেখেনি। সোহানা ফোন থেকে সকল বান্ধবীদের ফোন করে অপূর্ব, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারে না। অপূর্ব চিন্তায় পড়ে যায়। সে আবার নিধিকে ফোন করে নিধির ফোন রিসিভ করে বলে, পেয়েছো সোহানাকে? নিধির কথায় অপূর্ব এবার কান্না পেয়ে যায়। সে বলে, নিধি, আমি কিছু বুঝতে পারছি না। সোহানা আবার কিছু করলো না তো? এমনিতেও ও বিয়ে করতে চাইছিল না, গত রাতে আমাকে বলেছিল। আমি ওকে বোঝালাম স্যার খুব ভালো, তারপর আর কিছু বললো না, নীরব হয়ে আমার রুম থেকে চলে গেল। আমি বুঝতে পারছি না নিধি আমার বোন কোথায় চলে গেল। কানাকাটি করো না অপূর্ব, স্যারকে ফোন করো। স্যারের জানাশোনা আছে, যদি থানায় জানাতে হয় তাও জানাবে, যেহেতু স্যারের সাথে সোহানার বিয়ে ঠিক হয়ে গেছে। স্যার সব ব্যবস্থা করে দেবে। তুমি সমস্ত আত্মীয়দের বাড়িতে ফোন করেছো তো? হ্যাঁ গো, আমার মামা বাড়ি, খালাদের বাড়ি, যত চেনা জানা সকল আত্মীয়র বাড়ি করেছি। আমি আর কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি স্যারকে শুধুমাত্র একটা ফোন করো। অপূর্ব আবিরকে ফোন করে আবির মিটিং করছিল তারা ক্লায়েন্টের সাথে। আবিরের ফোন রিসেপশনে জমা ছিল। আবির যখন মিটিং করে কারো ফোন রিসিভ করে না। অপূর্ব অনেকবার ফোন করে আবির ফোন তোলে না। প্রায় 2 ঘন্টা পর আবির মিটিং শেষ হয়ে বেরিয়ে আসে। সে যখন ফোন নাই দেখে 10টা মিসড কল, সব কটাই অপূর্বর কল থেকে এসেছে। আবির একটু ভয় পেয়ে যায়। সে অপূর্বকে ফোন করে আর বলে, সরি অপূর্ব, আমি একটু মিটিংয়ে ছিলাম, তাই ফোনটা রিসিভ করতে পারিনি। কি হয়েছে? কেন এতবার ফোন করেছেন? কোনো সমস্যা? আবিরের কথা শুনে অপূর্ব কান্না করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, স্যার আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপূর্বর কথায় আবির একটু ভয় পেয়ে যায়, নানা রকম চিন্তা করতে থাকে। আবির কিছু বলছে না দেখে অপূর্ব বলে, স্যার আপনি কিছু বলছেন না কেন? আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি নিধিকে ফোন করেছিলাম, নিধি আপনাকে সাথে কথা বলতে বলল।
কখন থেকে খুঁজে পাচ্ছেন না? আমি সকালে যখন অফিসে গেলাম তখন তো ভালোই কথা বললো আমার সাথে, আর অফিস থেকে ফিরে এসে কোথাও দেখতে পাচ্ছি না। এমনকি ফোনটা বাড়িতে ফেলে গেছে। আশেপাশে সকল বাড়ি খোঁজ নিলাম, সকল আত্মীয় স্বজনের ফোন করে জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বলতে পারলো না। কিছু বুঝতে পারছি না। স্যারে আমি কি করব, নিধি বলেছিল থানায় একটা ডায়েরি করার জন্য। ঠিক আছে অপূর্ব, আপনি একটু শান্ত হন, আমি দেখছি কি করা যায়। তোমাদের কোথায় কোনো আত্মীয় আছে? তাদের ঠিকানাটা আমায় পাঠিয়ে দিন। সুহানার যে বান্ধবীরা আছে তাদের ঠিকানাগুলো আমাকে দিন। এখন থানায় যেতে হবে না, আজ আমি খোঁজ নিচ্ছি। যদি না পাওয়া যায় তখন আমি থানায় যাব। ঠিক আছে স্যার, আপনি চেষ্টা করুন। আমার বোনটা অভিমানী, খুব চাপা স্বভাবের, কখনো কাউকে কিছু বলে না। মা মারা যাওয়ার পর থেকে নানা রকম চিন্তা করতে কীরকম হয়ে গেছিল। তবে কালকে হঠাৎ আমার কাছে এসে বলল বিয়েটা ক্যান্সেল করার কথা। আমি ওকে বুঝেছিলাম যে তুই তো বড় হয়েছিস, মা নেই, বড় ভাই হিসেবে আমার তো দায়িত্ব তোকে ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার। কিছুটা হাসলো, তারপর কিছুক্ষণ বসে চলে এলো। স্যার, আমি আমার বোনকে খুব ভালোবাসি। বাবা মা নেই, এই ছোট বোনটা আমার জীবন। ওকে যেখানে থেকে পারুন ফিরিয়ে নিয়ে আসুন স্যার। আমি কথা দিচ্ছি তোমার বোনের দায়িত্ব আমার। ওকে 1 সপ্তাহের মধ্যে তোমার হাতে তুলে দেব। তাতে যতদূর আমাকে যেতে হয় আমি ততদূর যাব, আপনি চিন্তা করবেন না। এখন আমি রাখছি। আবির অপূর্ব ফোন কেটে দেয়। তারপর আবির দেখে তার ফোনটা বাজছে। ফোনের দিকে তাকিয়ে দেখে মিতালির ফোন। সে ফোন কেটে দেয়। তারপর অফিসে গিয়ে চুপ করে বসে থাকে। তার মাথাতেও কিছু আসছে না। মেয়েটা এত অভিমানী, শেষ পর্যন্ত ফাঁকি দিয়েছে, চলে গেল। তখনই বাইরে থেকে মিতালি কণ্ঠস্বর শোনা যায়। সে বলে, আবির, আমি কি আসতে পারি? আবির তাকিয়ে দেখে মিতালি এসেছে। আবির পারমিশন দেওয়ার প্রয়োজন মনে করে না, সে চুপ করে বসে থাকে। মিতালি বেহায়ার মতো আবিরের কাছে যায় আর আবিরকে বলে, তা মিস্টার আবির, বউ যে বাড়ি থেকে পালিয়ে গেল, এবার কি হবে? আপনি তো বলেছিলেন যে আপনি নাকি সুহানাকে ভালোবাসেন আর ওকেই বিয়ে করবেন। ও ছাড়া দ্বিতীয় কোনো মহিলাকে আপনি স্বপ্নেও ভাবেননি। তাহলে তাহলে এবার আপনার কি হবে? মিতালির হেয়ালি কথাবার্তা পছন্দ না আবিরের। সে এমনিতেই একটু চিন্তায় ছিল, সুহানাকে নিয়ে চিন্তা করছিল। মিতালির নানা রকম কথা বলেই যাচ্ছিল। আবিরের মাথায় তখন অন্য একটা বিষয়ে খেয়াল হলো। সে মিতালিকে বলল, তোমার ফোনটা একটু দেবে, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। আমি মাকে একবার কল করব। আজ রাতে আমার বাড়ি ফিরতে দেরি হবে। হ্যাঁ শিওর, তুমি নাও না, আমি তো সবটাই তোমাকে দিতে চাই, তুমি তো নিতেই চাইছো না। তুমি আর একটা উপকার করো, ক্যান্টিন থেকে আমার জন্য কফি নিয়ে এসো, আমি একটু মায়ের সাথে কথা বলি। মিতালি কফি করতে যায়। তার ফাঁকে আবির মিতালির ফোন চেক করে। মিতালি মেসেজ চেক করে আবিরের কিছু সন্দেহ হয়। সেখানে এক জায়গায় সোহানাকে উদ্দেশ্য করে লেখা, যদি ভালো চাও এই বিয়ে করবে না, আমি এই জীবনে আবিরকে ছাড়বো না, তাই তুমি অন্য রাস্তা দেখো। আবির, আমি আবিরকে ভালোবাসি, তাই তোমাকে আমি আবিরের সাথে ভালো থাকতে দেব না। অপরদিকে সোহানার লেখা, আপনি নিশ্চিন্ত থাকেন আপু, আমি আবিরকে বিয়ে করছি না। আমি অনেক দূরে চলে যাচ্ছি, আমার এক দূর সম্পর্কের আত্মীয় বাড়িতে, আমার মায়ের খালা বাড়ি সেটা। মার সাথে কয়েকবার গেছি, এখন যদিও যোগাযোগ নেই, তবুও আমি জায়গাটা চিনি। আমি যদি ওখানে থাকি কেউ সন্ধান পাবে না। জায়গাটা জঙ্গিপুর থেকে যেতে হবে প্রত্যন্ত এক গ্রামে। আবির সাথে সাথে সবকিছু বুঝে যায়। তারপর মিতালি রুমে আসে আর বলে, এই নিন কফি, গরম গরম কফি। থ্যাংক ইউ মিতালি, এই নাও তোমার ফোন। মিতালি ফোন দেখে বলে, কই আপনার মায়ের সাথে কথা বলিনি, নাম্বার কই আপনার মায়ের? আমি নাম্বার ডিলিট করে দিয়েছি মিতালি। তারপর আবির কফির মুখে চুমুক দিয়ে বলে, মিতালি, আমার একটু আর্জেন্ট দরকার আছে। আমার এক পার্টনারের সাথে বিজনেস মিটিং আছে, রাত 8টা থেকে শুরু হবে। আমাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে, তা না হলে আমি পৌঁছাতে পারবো না।
ঠিক আছে, আমি এখন রাখছি। তবে তুমি কিন্তু আমারই হবে। তুমি বলেছিলে সুহানা তোমার প্রথম ভালোবাসা, আর দ্বিতীয় অপশন হিসেবে তুমি আমায় দেখেছিলে। সুহানা তুমি খুঁজে পাচ্ছ না। আমার মনে হয় ও কারোর সাথে চলে গেছে। ও আমায় বলেছিল ওর একটা বয়ফ্রেন্ড আছে, হয়তো ওর সাথেই পালিয়ে গেছে। সে যাকে, ওর পার্সোনাল ব্যাপারে দ্বিতীয় অপশন হিসাবে তুমি আমায় রেখেছিলে। আশা করছি এই বিষয়টা তোমার মাথায় আছে। মিতালি কথায় আবির শুধু বলে, মিতালি, আমার সব মনে আছে, তোমাকে চিন্তা করতে হবে না। এবার শুধু আবার ভাবনার মধ্যে তুমি থাকবে। আবিরের কথা শুনে মিতালি আবিরকে জড়িয়ে ধরতে গেলে আবির পিছু ঘেটে আর মিতালিকে বলে, এত তাড়াতাড়ি কি আছে মিতালি, আমি তো তোমারই হচ্ছি, শুধু একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে আবির অফিস থেকে বেরিয়ে যায়। মিতালিকে কিছু বলার সুযোগ দেয় না। মিতালি আবিরকে ডাকে, সে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সোহানা তার নানি রাবিয়া বেগমকে বলছে, নানি, অনেক দিন পর তৃপ্তি করে ভাত খেলাম। তোমার রান্নাটা পুরো মায়ের মতো। মায়ের কথা খুব মনে পড়ছে। ফুলকপি দিয়ে মাছের ঝোল, মা কি সুন্দর রান্না করত। সোহানার কথা শুনে তার নানি রাবিয়া বেগম বলল, তোর মা যখন এখানে এসে থাকতো আমি তো রান্না শেখাতাম। তোর নানি তো পারতো না, বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়ে থাকতো। আমি তোর মামার বাড়িতে যেতাম, আর যখনই যেতাম তোর মা আমার সাথে চলে আসতো। তোর খালা, তোর মামারা আসতো না। তোর মা এখানে আসতে খুব পছন্দ করতো। রাবিয়া বেগম সোহানার মায়ের খালা হয়। অনেকদিন যোগাযোগ ছিল না। আগে মায়ের সাথে প্রায় এই নানির বাড়ি আসতো, তাই এই নানির ঠিকানা সে জানতো। নানির একটা ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকে ফ্যামিলি নিয়ে। সপ্তাহে বাড়ি আসে, মাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাবিয়া বেগম শ্বশুরের ভিটে ছেড়ে কোথাও যাবে না। নানি আর নাতনি গল্প করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে। রাত তখন 11টা বাজে। দরজায় কলিং বেলে আওয়াজ পাওয়া যায়। এত রাতে কি এসেছে? সোহানা ভয় পেয়ে যায়। রাবিয়া বেগম চিৎকার করে আর বলে, কে এত রাতে আমার বাড়িতে? আমার বাবার টাকা পয়সা সোনা দানা কিছুই নেই। যে চুরি করতে এসেছে, আমি গরিব মানুষ। তুমি যেই হও বাবা, বাড়ি চলে যাও। এত রাতে আমি দরজা খুলবো না, আর যদি বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। রাবিয়া বেগমের কথা শুনে আবির বলে, নানি, তোমাকে চিৎকার করে লোক রাখতে হবে না। আমি অপূর্ব, তোমার নাতি। সুহানা তোমার কাছে আছে? আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই। আমার খুব কষ্ট হচ্ছে, ও কেন আমাকে না জানিয়ে চলে এসেছে। আমি শুধু দেখা করে চলে যাব। প্লিজ নানি, একবার দরজাটা খুলুন। রাবিয়া বেগম অপূর্বর নাম শুনে সে দরজা খুলে দেয়, আর সাথে সাথে আবির ভিতরে ঢুকে সরাসরি রুমে চলে যায়। সুহানা তখন চোখ বুজে শুয়েছিল। আবির সুহানাকে বিছানা থেকে তোলে আর তার গালে চড় মারে। আচমকা এরকম চড় মারার জন্য সুহানা বিছানাতেই ঘুরে পড়ে যায়। আবিরা আবার তাকে তুলে চড় মারতে গেলে রাবিয়া বেগম আবিরের দিকে তাকায়। সে তো অপূর্ব নয়। রাবিয়া বেগম তখন বলে, তুমি কে আর কেন এভাবে ওকে মারছো? ও কি করেছে? তুমি এক্ষুনি রুম থেকে বেরিয়ে যাও। আমি বললেও আমি অপূর্ব, তুমি বললে আমি অপূর্ব, তাই আমি ঢুকতে দিয়েছি। তুমি চলে যাও, তা না হলে আমি আশেপাশের লোককে ডাকবো। রাবিয়া বেগমের কথা শুনে আবির বলল, আমি কে? আপনার নাতনিকে জিজ্ঞাসা করুন ও কেন এইভাবে চলে এসেছে। এত মানুষগুলোকে চিন্তায় ফেলে আর ও এখানে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। তারপর সোহানাকে উদ্দেশ্য করে বলে, চলো আমার সাথে এক্ষুনি। তোমার ভাইয়া তোমার জন্য চিন্তা করে অসুস্থ হয়ে পড়েছে। নিধি খুব কান্নাকাটি করছে। তুমি তো আমাকে বলতে পারতে। মিতালি তোমাকে এসব কথা বলেছে। তুমি জানো মিতালি কত বাজে মেয়ে। ও আমার অনেক দিন থেকে পিছনে লেগেছে। শুধু আজাদের শালি বলে আমি কিছু বলিনি। আমি কখনোই ওকে পছন্দ করিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি আমাকে চিনতেই পারলে না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব না। শুধু তুমি ফিরে চলো। তুমি থানায় যাবে আর আমার নামে অভিযোগ করবে যে আমি তোমাকে ধর্ষণ করেছি। আমি সব দোষ স্বীকার করে নিলাম। তুমি চলো, আর মিতালিকে যা বলার আমি বলবো।
আমি জানতাম তোমাকে কেউ খবরটা দিয়েছে, কিন্তু তখন আমি ওকে অতটা সন্দেহ করিনি। আজকে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। ও যে তোমার মাথায় এসব ঢুকিয়েছে আমি জানতেও পারিনি। তুমি যদি আগে আমাকে কথাগুলো বলতে, তাহলে তোমার সাথে যে ব্যবহারটা আমি করেছি ওটা কখনোই করতাম না। সরি সুহানা, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যদি থানায় না যাও, আমি নিজে গিয়ে আত্মসমর্পণ করব। তাতে জেল, জরিমানা, ফাঁসি আমার যা হবার হবে। আবিরের কথায় রাবেয়া বেগম কিছু বুঝতে পারে না। সে সুহানাকে বলে, সুহানা, ছেলে কে রে? ছেলেটা কে রে? কি সুন্দর দেখতে। সোহানা তখন মাথা নিচু করেছিল, কিন্তু রাবেয়া বেগমের কথায় সোহানা আবিরের দিকে তাকায়। দেখে আবির তার দিকে তাকিয়ে আছে। সোহানা মাথা নিচু করে নেয়। আবির বলে, চলো আমার সাথে। আর নানি, আপনিও চলুন। কোথায় যাব? নাতি নাতনির বিয়ে খেতে হবে না? আপনার নাতি অপূর্বর বিয়ে, আর আপনার নাতনি সোহানার জন্য আমি ভালো ছেলে দেখে দেব। ও যেরকম চাইছে সেরকম ছেলেই আমি ওর জন্য দেখে দেব। তুমি তাহলে কে বাবা? আপনার নাতি অপূর্ব আমার অফিসে চাকরি করে। আমি এই কোম্পানির মালিক। তারপর রাবেয়া বেগম আর সুহানাকে নিয়ে আবির রওনা হয় ও মিতালিকে ফোন করে তাদের বাড়িতে আসতে বলে। মিতালি এই আনন্দে লাফাতে থাকে। সে নাদিরা বেগমকে ফোন করে আর তার দুলাভাইকে ফোন করে। অপূর্বও নিধিকে ডেকে নেয়। সবাই সুহানাদের বাড়িতে যায়। মিতালি জিজ্ঞাসা করেছিল, সুহানাদের বাড়িতে কেন আবির বলে ওখানে তোমাকে? মিতালি জিজ্ঞাসা করেছিল, সুহানাদের বাড়িতে কেন আবির বলে ওখানে তোমাকে যে বিয়ে করব সেটা আমি বলবো, কারণ সুহানাকে খুঁজে পেয়ে গেছি। ওর এই বিয়েতে মত নেই, তাই আমি আর জোর করব না, আমি তোমাকে বিয়ে করব। তারপর সবাই সেখানে হাজির হয়। আবির সুহানাকে বলে, সুহানা, তুমি বলো মিতালি, নাদিরা ওরা কিভাবে তোমার ব্রেন ওয়াশ করেছে? আমার নামে কি মিথ্যা অভিযোগ করেছে? মিতালি, নাদিরা বুঝতে পারে তারা ধরা পড়ে গেছে। তারা মাথা নিচু করে থাকে। তারপর আবির সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে। সবাই ওদের নিন্দা করতে থাকে। মনোয়ারা বেগম আজাদকে নাদিরার কথা বলে। নাদিরার শাশুড়ি পায়ে ধরে কান্না করতে থাকে আর বলে, আমি ভুল করে ফেলেছি, আর হবে না। মিতালি সেও বলে, আবির, আমি তোমায় অ্যাটিটিউড দেখে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি জানতাম না তুমি শুধু সুহানাকে ভালোবাসো। তারপর মিতালি সুহানাকে উদ্দেশ্য করে বলে, সুহানা, আমি শুধু তোমাকেই চাই। ওর সাথে তো কখনো আমার কোনো রিলেশনই ছিল না। আমি তোমাকে মিথ্যে বলেছি। সুহানা ভুল বুঝতে পারে যে সে ওদের ফাঁদে পা দিয়েছিল। সে সেই মুহূর্তে কিছু বলে না। সবাই চলে যায়। আবির সুহানার কাছে এসে বলে, চলো সুহানা। কোথায় যাব? থানায় যাবে না? আমার নামে অভিযোগ করবে না? আমি যে তোমার সাথে এতটা নোংরামি করলাম, তোমাকে নষ্ট করলাম, তার শাস্তি তুমি আমায় দেবে না? না, অত কিছু শোনার পর আর শাস্তি দিতে ইচ্ছে করছে না। ভাবছি যে আমাকে একবার দেখে এত ভালোবেসে ফেলেছে, তাকে কি করে অস্বীকার করি। তাই শুধু একটা অনুরোধ করব, আমাকে ক্ষমা করে দিন আর আমাকে বিয়ে করে আপনার জীবন সঙ্গিনী করুন। আপনার মা সেদিন আমাকে একজোড়া সোনার বালা দিয়েছিল, আমি সেদিন খুলে ফেলেছিলাম। আজকে আপনি সেই বালা জোড়া আমাকে পরিয়ে দিন আর খুব তাড়াতাড়ি আমাকে আপনার করে নিন। আগে অপূর্ব ও নিধি বিয়ে হয়। আবিরের কিছু কাজ থাকায় সে ইন্ডিয়া বাইরে চলে যায়। সেখান থেকে ফিরে এসে আবির ও সুহানার বিয়ে হয়। খুব জাঁকজমক করে এই বিয়ে সম্পন্ন হয়। আজকে ওদের বাসর রাত। সুহানা অপেক্ষা করছিল। রাত 11টা নাগাদ আবির রুমে ঢোকে আর ফুলশয্যার বিছানায় সে কিছু না বলে শুয়ে পড়ে। সুহানা আবিরকে দেখে বলে, ঘুমিয়ে পড়লেন কেন? আজকে আমাদের বাসর রাত, আজকে ঘুমাতে নেই। তো তাতে জেনে কি হয়েছে? আমি কি করব? আজকে তো দুজনের মিলনের রাত। আমি একবার ভুল করেছি, আর কিছু করব না। এবার যা করার তুমি করবে। তোমাকে এগিয়ে আসতে হবে। আবিরের কথা শুনে হাসতে হাসতে সুহানা বলল,
তাই আগে বলবেন তো। সেদিন আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, সেই সব দাগ মুছতে অনেক সময় লেগেছে। আজকে আমি সেম তাই করব। ও রিয়েলি? নাও শুরু করো তোমার খেলা, আমি চোখ বুঝে অনুভব করি। সোহানা আবিরের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে, আবিরকে আদর করতে থাকে। আবির চোখ বুঝে তা অনুভব করতে থাকে। তারপর দুজনেই হারিয়ে যায় এক অন্য জগতে। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত।